আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার কথা শুনবেন এবং শুনছেন তাদের প্রতি আমার সালাম। ওনার সঙ্গে 1969 সনের ডিসেম্বর মাসে আমার পরিচয় সেভাবে বললে নিজেকে অনেক বড় করা হবে, আমি তা বলছি না। উনি ডিসেম্বর মাসে আমাকে প্রথম দেখে, 1969 সনের ডিসেম্বর মাস। এহিয়া খান 70 সনের 1 জানুয়ারি থেকে ওপেন পলিটিক্স দিল। সারা দেশের মানুষ আসতে লাগলো জনসভা করার জন্য যার যার জেলায়। কিশোরগঞ্জের মহিউদ্দিন আহমদ, তখনকার জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের, উনি আমাকে একটা চিঠি দিয়ে পাঠালেন বঙ্গবন্ধুর কাছে। যে এই চিঠিটা নিয়ে দিবেন, বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করবেন। তো আর ওইভাবে ফোন ছিল না, মোবাইলের প্রশ্নই আসে না। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আমি সেই চিঠিটা নিয়ে 51 নম্বর পুরানা পল্টনে গেলাম, যেখানে আওয়ামী লীগের অফিস ছিল মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত। দোতলাতে বঙ্গবন্ধু সবচেয়ে উত্তর দিকের রুমটাতে বসতেন, ঠিক তার পাশের রুমটাতে বসতেন তাজউদ্দিন আহমদ। আমি বঙ্গবন্ধুর, তখন এত কিছু ছিল না, ব্যবসা, কিন্তু বঙ্গবন্ধু ছিলেন, আওয়ামী লীগ ছিল বাংলা এবং পৃথিবীর শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি এবং দলের একটি রাজনৈতিক সংগঠন। আমি বঙ্গবন্ধুর সাথে রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে চিঠিটা আগিয়ে দিলাম। বঙ্গবন্ধু চিঠি দেখে ডাক দিল, তাজউদ্দিন, তাজউদ্দিন, এই তাজউদ্দিনকে আসতে বল। তাজউদ্দিন সাহেব ওই রুমটাতে ঢুকলেন, বঙ্গবন্ধুর রুমে। বসো, এই যে মহিউদ্দিন চিঠি পাঠাইছে, কিশোরগঞ্জে জনসভা করতে হবে, এটা তোমার 28 জেলা, একটা তারিখ দাও। ওই যে ছাত্রনেতা ফজলুর রহমান আইসে 67 সনে দেখছিলাম ওরে, আমি যখন জেলে থেকে রেলে উঠে আখাউড়া থেকে যখন ময়মনসিংহ, সিলেট কারাগার থেকে যখন ময়মনসিংহে যাই, কিশোরগঞ্জ স্টেশনে ওরা আমাকে সম্বর্ধনা দিয়েছিল। আমি তখন জেলখানার মধ্যেই ছিলাম। ওই যে ছাত্র নেতা আসছে, তাকে ডেট দাও। তখন জনাব তাজউদ্দিন আমাকে বললেন, ওই দিকে আসো বললো না। কিন্তু উনি যাদেরকে চিনতেন না, যত ছোটই হোক, তাদেরকে উনি আপনি বলেই বলতেন। তুমি বলতে খুব কম শুনছি, আমি আপনি বলতেন। আমি ওনার রুমে গেলাম, দাঁড়াইলাম, বললো বসেন। বসলাম। তারিখ দিল 1970 সনের 14 নভেম্বরে কিশোরগঞ্জে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমদ, এবং 15 নভেম্বর যাবেন ময়মনসিংহ। 15 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারি এই প্রথম তাজউদ্দিন আহমদ সাহেবকে আমি দেখি। উনি আমাকে মনে রেখেছেন কিনা জানি না। তারপরে মুক্তিযুদ্ধের আগে আর ওনার সঙ্গে দেখা হয়নি। ওই যে 72 সনের ডিসেম্বর মাসে উনি কিশোরগঞ্জের অনেকগুলো পাট গুদাম ছিল, ওইগুলো পরিদর্শন করার জন্য গেলেন। কারণ তখনও মুক্তিযুদ্ধের বিরোধীদের লুটপাটের চিত্র মাঠে ময়দানে দেখা যেত, এবং কিশোরগঞ্জ পাটের এলাকা থাকার কারণে এটি নিয়ে খুব গোলমাল হচ্ছিল। এই জিনিসটা নিজের চোখে দেখার জন্য জনাব তাজউদ্দিন আহমদ কিশোরগঞ্জ গিয়েছিলেন। উনি আমাকে বললেন, তুমি ঢাকায় গিয়ে আমার সঙ্গে দেখা করো। উনি তখন বাংলাদেশের অর্থমন্ত্রী। আমি আইসা বিপদে পড়লাম। উনি তো জিজ্ঞাসা করতে পারি না কোথায় দেখা করব। তখন আমি আইসা ঠিকানা নিলাম, ওনাদের বাসার ঠিকানা। খালেদ কররুম নামে কাপাসিয়ার একজন ছাত্রনেতা ছিল। সেই ছাত্রনেতা আমাকে ওনার ঠিকানাটা দিলেন। আমি গেলাম। আমি যখন বিকাল বেলায় গেলাম, তখন সৈয়দা জোহরা তাজউদ্দিন এবং জনাব তাজউদ্দিন আহমদ এই সোহেলকে হাতে ধরে ধরে হাঁটছিলেন। তাদের বাড়ির সামনে 2-3টা গাছ ছিল, এই রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তিনি অর্থমন্ত্রী।
আমার ধারণা তখন রোববার বন্ধ ছিল, দিনটাও রোববার ছিল, এবং একটা দিন বোধহয় উনি বাসায় বতে যাইতে। ওই দিন আমি জনাব সৈয়দা জোহরা তাজউদ্দিনকে প্রথম দেখি, এবং মাতৃরূপী সেই মহিলাকে দেখে আমার মনে হয়েছিল যে উনি আমার মায়ের মতো সুন্দরী। আমার মাও খুব সুন্দরী ছিল। উনিশশো ৭৫ সনের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হলেন, এগুলো আমরা সবাই জানি। এবং ১৯৭৫ সনের ৩রা নভেম্বর জনাব তাজউদ্দিন আহমদ সহ জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেব জেলখানার অভ্যন্তরের মর্মান্তিকভাবে নিহত খুনিদের দ্বারা। তখনও দেশে কোনো রাজনীতি নেই। ৮৩ দিনের বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাকের শাসন, এর পরবর্তী সময়ের শাসন হলো তখন সায়েমের। মুস্তাকের শাসন আমলি ৩রা নভেম্বর বটে, যে ৩রা নভেম্বরে তারা শহীদ হলেন, নিহত হলেন। তারপরে ৭ই নভেম্বরে ফুল মার্শাল ল আসলো দেশ। প্রধান সামরিক আইন প্রশাসক নামে মাত্র সায়েম সাহেব, মূল শাসক উপপ্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান সাহেব, মেজর জেনারেল জিয়াউর রহমান, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান। সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের শেষ দিকে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এসে ৭৬ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে একটা ঘটনা ঘটল। ওই যে ঘরে বসেছিল আওয়ামী লীগ, নিহত আওয়ামী লীগের নেতৃত্ব, কবি জসিমউদ্দিন সাহেবকে কেন্দ্র করে ২১শে ফেব্রুয়ারি পালনের জন্য একটা কমিটি করা হয়, ৩০১ জনের একটা কমিটি। উনি ছিলেন আহ্বায়ক কবি জসিমউদ্দিন আহমদ। আমাদের ছাত্রদের মধ্যে আমরা কেউ কেউ মেম্বার ছিলাম। ওই ৩০১ জনের মধ্যে সৈয়দা জোহরা তাজউদ্দিন একজন ছিলেন, বেগম সুফিয়া কামাল একজন ছিলেন। এইরকম ধরনের অনেক মহিষী নারীও এই কমিটিতে ছিল। যদিও ২১শে ফেব্রুয়ারি আমরা ৭৬ সনে পালন করতে পারি নাই বা পালন করতে দেওয়া হয়নি আমাদেরকে। ওই সময়ও আমি টিএসসিতে ২১শে ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল ২১শে ফেব্রুয়ারির আগে, সেই মিটিংয়ে আমি সৈয়দা জোহরা তাজউদ্দিনকে দূর থেকে দেখেছি। উনি আছেন যুক্ত। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের ১২ তারিখে প্রথম সামরিক সরকার ঘোষণা করল যে ঘরোয়া রাজনীতি চলতে পারে, কিন্তু যে যে দল পলিটিক্স করতে চায় তাদের পারমিশন নিতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে। এখন যেমন রেজিস্ট্রেশনটা শুরু হইলে ১৯৭৬ সনের ১২ই আগস্ট থেকে। সেই ১২ই আগস্টে পলিটিক্স শুরু হওয়ার পর থেকে রেজিস্ট্রেশন নিয়ে প্রথমে মিজানুর রহমান চৌধুরীরা একটা ষড়যন্ত্র করলো আওয়ামী লীগকে নিয়ে। কারণ মিজানুর রহমান চৌধুরীরা বঙ্গবন্ধু থাকতেই আওয়ামী লীগের বাইরে ছিলেন। মালেক উকিল সাহেবরা যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন হওয়ার পরে কোনোদিন দেখাও দেয় নাই, বরং বিভ্রান্তিকর কথা বলেছেন আওয়ামী লীগের শাসন আমলকে নিয়ে, তারা এই আওয়ামী লীগ থেকে কবজা করতে চাইলেন। তখন ছাত্ররা আমরা বাধা দিলাম, এবং সেই বাধার মধ্যে যারা সামনে আসলাম, আমরা বাধা দেওয়ার মধ্যে, যে মিজানুর রহমান চৌধুরী বা দক্ষিণপন্থীদের হাতে আমরা আওয়ামী লীগকে ছেড়ে, সুবিধাবাদীদের হাতে, মালেক উকিলদের হাতে আওয়ামী লীগকে ছেড়ে দিব না। এর মধ্যে প্রধানতম যারা ছিলাম আমরা, তার মধ্যে গোলাম সারোয়ার নোয়াখালী, আমি ফজলুর রহমান, তখনও আমাদের কোনো পদ পদবি নাই, খম জাহাঙ্গীর, হাবিবুর রহমান খান, খুলনার আজাদ, শাহানুজ্জামান আজাদ, মুকুল বোস, বাহালুল মজনু চুন্নু, মহিবুর রহিম বাবুল, রবিউল আলম চৌধুরী, এইরকম বহু লোক আমাদের পিছনে নেতৃত্ব করে
একজন মানুষ তখন, শুধু একজন যুবক, তার বাড়ি চিটাগাংয়ের পটিয়ায়। চিটাগাং ছাত্রলীগের এক সময় মুক্তিযুদ্ধের জেনারেল সেক্রেটারি, মুক্তিযুদ্ধের মুজিব বাহিনী কমান্ডার, যুব লীগ যে ছিল শেখ ফজলুল হক, তার প্রেসিডিয়াম মেম্বার জনাব SM ইউসুফ তখন আমাদের পিছন থেকে পরিচালনা করে এবং আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন একজন সাংবাদিক, যিনি পরবর্তী সময়ে বাংলার বাণীর সম্পাদক ছিলেন, তার নাম শফিকুল আজিজ মুকুল। এরকম অনেকেই সহযোগিতা করত। কমিটি রিভাইভ হলো, সেই কমিটিকে মিজানুর রহমান চৌধুরীরা চক্রান্ত করে ধরে। কোন কমিটি রিভাইভ হলো? ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সনে সম্মেলন করিয়া একটা কমিটি করছিলেন, বঙ্গবন্ধু সেই কমিটি থেকে বাদ গেছিলেন, কারণ আওয়ামী লীগের সংবিধানে লেখা ছিল প্রধানমন্ত্রী যে হবে সে দলের কিছু থাকতে পারবে না, মন্ত্রী সবার কেউ দলের কিছু থাকতে পারবে না। কাজী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদরা দলে রইলেন না। কমিটিতে আসলেন কামরুজ্জামান, AHM কামরুজ্জামান প্রেসিডেন্ট, জিল্লুর রহমান সেক্রেটারি, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক। এই কমিটি আসলো। সিনিয়র সহসভাপতি বরিশালের মহিউদ্দিন আহমদ, পাকনা চুলের মহিউদ্দিন আহমদ, মহিলা সম্পাদিকা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রচার সম্পাদক সর্দার আমজাদ হোসেন। এই নামগুলো এখন মনে করতে আমার খুব কষ্ট হয়, 50 বছর আগের নাম। সমাজ কল্যাণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। সিদ্ধান্ত হলো সেই কমিটি পুনর্জাগৃত হবে, পুনর্গঠন হবে। কামরুজ্জামান সাহেব নিহত জেলখানায়, জিল্লুর রহমান জেলখানায়, আব্দুর রাজ্জাক জেলখানায়, সমস্ত সম্পাদক মণ্ডলী জেলখানায়, সমস্ত ভাইস প্রেসিডেন্ট জেলখানায়, শুধু একজন ভাইস প্রেসিডেন্ট বাইরে, তার নাম মহিউদ্দিন আহমদ। কাজী প্রেসিডেন্ট নিহত, তার অনুপস্থিত ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সভাপতি হলেন মহিউদ্দিন আহমদ। পুনঃ সম্পাদক না থাকার কারণে সৈয়দা সাজেদা চৌধুরীকে মহিলা সম্পাদিকা থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা করা হয়। সেই কমিটিকে মিজানুর রহমান চৌধুরী সাহেবরা চক্রান্ত করে সাজেদা চৌধুরীকে জেলখানায় নিয়ে গেল, মহিউদ্দিন আহমদ পালিয়ে গেল। সেই কমিটিও মিজানুর রহমান চৌধুরীরা চলতে দিল না। আমি অন্যদের নাম নাইবা বললাম, তারা এখন শুধু মিজানুর রহমান চৌধুরীর নামটা, অনেকেই ছিল তার সাথে, রাইটিস্ট গ্রুপ অফ আওয়ামী লীগ। ঠিক সেই সময় একজন লোক শুধু সাহস করে আগায় আসলো, যা আমি এখানে নেতৃত্ব দিতে রাজি। তার পিছনে কিছু লোক দাঁড়াইল। সেই লোকটার নাম হলো ফণীভূষণ মজুমদার। তিনি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এককভাবে আওয়ামী লীগের আহ্বায়ক হইলেন। তাকে যিনি সবচেয়ে সহযোগিতা করলেন তার নাম হলো সিটির ফজলুল করিম, বংশালের ফজলুল করিম। পরে ঢাকা সিটির প্রেসিডেন্ট ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রের ট্রেজারার ছিলেন। সাদেক হোসেন খোকার সঙ্গে সামান্য বুটে ফেল করছিলেন 91 সেই ফজলুল করিম। তার পিছনে দাঁড়াইল ব্যারিস্টার শওকত আলী খান, তার পিছনে দাঁড়াইল জহিরুল কাইম কুমিল্লা। আর সবচেয়ে যিনি সাহস দিয়ে দাঁড়াইল ফণীভূষণ মজুমদারের পিছনে, তার নাম হলো সৈয়দা জোহরা তাজউদ্দিন। তিনি কোনো পদে রইলেন না, কিন্তু সমস্ত অনুষ্ঠানে অঙ্গীকারে উনি ফণীভূষণ মজুমদারের পিছনে দাঁড়িয়ে সাহস দিলেন। এবং আমরা জানলাম যে শহীদ তাজউদ্দিন আহমদের স্ত্রী আস্তে আস্তে রাজনীতিতে নামবেন বা নামছে। সেই ফণীভূষণ মজুমদার অ্যারেস্ট হয়ে গেল। এই চক্রান্ত, ডিজিএফআইয়ের চক্রান্ত, মিজানুর রহমান চৌধুরীর চক্র, আওয়ামী লীগ নিঃশেষ করে ফেলতাম। তখন স্বরূপে আসলেন দুইজন, একজনের নাম হলো মিজানুর রহমান চৌধুরী, আরেকজনের নাম হলো মোল্লা জালালউদ্দিন। মিজানুর রহমান চৌধুরী, আরেকজন মালেক উকিল। আমরা সব মালেক উকিলের বিরুদ্ধে দাঁড়াইলাম একটা কথার জন্য। অনেকে বলে বঙ্গবন্ধু মৃত্যুর পরে উনি বঙ্গবন্ধুর সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন।
সেই মিজানুর রহমান চৌধুরী এবং মোল্লা জালাল দুইজন এখানে নেতা হয়ে আসলেন। তাদেরকে তাড়ানোর জন্য আমরা দ্রুত সম্মেলন করার চাপ দিলাম এবং সেই সম্মেলনটা ছিল 4, 5, 6 মার্চ 1977 সন। এখন মিজানুর রহমান চৌধুরীকে কাকে দিয়ে সরানো যাবে? কোনো লোক নাই। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা নাই। তখন 1 নম্বর SM ইউসুফ, 2 নম্বর শফিকুল আজিজ মুকুল আমাদের যুব নেতা, আর আমাদের মুরব্বী নেতাদের মধ্যে ঘরে বসে থেকে গোপনে জহিরুল কাইয়ুম, ব্যারিস্টার শওকত আলী খান, ফজলুল করিম সাহেব, এরা পরামর্শ দিল মিজানুর রহমান চৌধুরীকে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা থেকে বিরত করতে হয়, একজন মানুষকে সামনে নিয়ে আসতে হবে, তার নাম সৈয়দা জহুরা তাজউদ্দিন। সেই ষড়যন্ত্রকালীন সময়ে অন্ধকার যুগে আমরা সবাই মিলে গেলাম। উনি প্রথমে বললেন আমি নেতৃত্ব নিব, এই সময়ে আর লোক পাওয়া গেল না, তোমরা আমার কাছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। শেষ পর্যন্ত সবার অনুরোধে উনি ইডেনের সম্মেলন হলো, ইডেন হোটেল, কমলাপুর ইডেন হোটেলের সম্মেলনে 5 জানুয়ারি উনি মিজানুর রহমান চৌধুরীকে পরাজিত করে আহ্বায়িকা হিসাবে আওয়ামী লীগের হাল ধরলেন এককভাবে। সেকেন্ড কোনো লোক নাই। অনেকের নাম ছিল কমিটিতে, কেউ ছিল না সামনে। সামান্য কিছু লোকজন ছিল, সেই লোকজনের নাম আজকে আমি নাই বা বললাম, আমার বইয়ে লেখা থাকবে। আর আমরা তখন উনি হলেন 77 সনের 5 মার্চ আহ্বায়িকা, আর আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হইলাম 76 সনের 26 ডিসেম্বর। জাস্ট 3 মাস ও হয় নাই, 2.5 মাস আগে। আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, উনি আওয়ামী লীগের নেত্রী, আহ্বায়িকা। উনাকে কেন্দ্র করিয়া সারা বাংলাদেশে রাজনীতির আস্তে আস্তে জাল বিস্তার করা শুরু করল। সাহসিকতার সঙ্গে উনি আগালেন, এটা অকল্পনীয় সাহসিকতা। উনি প্রথম যে মিটিংটা করলেন, সেই মিটিংটা করলেন উনি বরিশাল অশ্বিনী কুমার হলে, উনার কাউন্সিল মিটিং। বরিশালে আওয়ামী লীগ বলতে তেমন তখন কেউ নাই, ছাত্রলীগ আর কিছু নতুন আওয়ামী লীগ। সাহসিকতার সঙ্গে গিয়ে সে অশ্বিনী কুমার হলে মিটিং দিল। সারা শহরে 144 ধারা জারি করা হলো। জহুরা তাজউদ্দিনকে লঞ্চ ঘাট থেকে উঠতে দেওয়া হলো না, স্টিমার ঘাট থেকে বরিশালে উঠতে দেওয়া হলো না। তার প্রথম মিটিং ঢাকার বাইরে। সেই মিটিংয়ে তিনি বিকল্প একটা ঘাটে নৌকা লাগিয়ে 3 মাইলের উপরে মিছিল করে শত শত লোককে পিছনে নিয়ে তৎকালীন সময়ে উনি অশ্বিনী কুমার হলে আসলেন। পুলিশ বাধ্য হলো তাকে জায়গা দিতে, উনি সম্মেলন করে আসলেন। সেটাতে আমি ছিলাম। সালাউদ্দিন ইউসুফ নামে খুলনার একজন নেতা ছিল, তখন সাহসিকতার সঙ্গে জহুরা তাজউদ্দিনকে সঙ্গ দিয়েছে। আর অনেকেই ছিল, আমি নামগুলো না বললাম। সেই সৈয়দা জহুরা তাজউদ্দিন, এটা অকল্পনীয়ভাবে আমি বলবো, এইরকম সায়েন্টিফিক অর্গানাইজেশনাল পলিটিক্স এই বাংলাদেশে আওয়ামী লীগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। উনি একটা সচিবালয়ে বসিয়ে দিলেন উনার বাসায়, কারণ ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র জায়গা হলো 91 নম্বর নবাবপুর। ফজলুল করিম সাহেব একটা অফিস দিলেন। ফজলুল করিম সাহেব বাংলাদেশের খুব বড় লোক, তিনি একটা অফিস দিলেন, 3 তলা অফিস দিলেন, যে আপনি বিকালবেলা এসে বসবেন আর অন্য সব কাজ বাসায় থেকে করবেন, বাইরে যাওয়ার সময় আপনি সবাইকে সাথে নিয়ে যাবেন। সেই সৈয়দা জহুরা তাজউদ্দিন আমরা কল্পনাও করি নাই। আমার কাছে এখনো মনে হয়, অবিশ্বাস্য মনে হয়, সেই মহিষী মহিলা এই অন্ধকার যুগে 91 নবাবপুরের রোডের অফিসে গিয়া প্রতিদিন বিকালবেলা 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত 3 তলার সিঁড়ি বেয়ে উঠে অফিসে বসতেন। শত শত নেতাকর্মী, কেউ প্রকাশ্যে কেউ গোপনে যেত। উনি সবাইকে নির্দেশ দিতেন কখন কিভাবে কি করতে হবে। আর আমাদেরকে ছাত্রলীগকে উনি বলতেন, তোমাদের কাজ হলো নতুন নতুন লোক ধরে আনা, যাদের গা পরিষ্কার, যারা আওয়ামী লীগের ক্ষমতার আমলে যারা দুর্নীতি করে না, এই এখনকার যে অবস্থা সেই কথাটা বলছি আপনাকে, যাদের গায়ে ময়লা লাগে নাই, সাহসী লোক, মুক্তিযুদ্ধের লোক, তাদেরকে ধরে এনো।
জোহরা তাজউদ্দিনই একমাত্র আওয়ামী লীগের নেত্রী, সভানেত্রী বা আহ্বায়িকা যাই বলেন, বাংলাদেশের 64টি জেলায় এবং প্রায় প্রতিটি থানায়, প্রায় আমি বলবো প্রতিটি থানায় উনি চেষ্টা করেছেন মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য। উনি যে বক্তৃতা করতেন, উনার আগে আমি বক্তৃতা করতাম। আমার নিজের গুণগান গায়ে লাভ নাই। সবাই বলে আমি নাকি ছাত্রনেতা হিসাবে বাংলাদেশে মোটামুটি ভালো বক্তৃতা করতাম। আমি 1 ঘন্টা বক্তৃতা করার পরে তারপরে জনাব সৈয়দ জোহরা তাজউদ্দিন বক্তৃতা করতে উঠতেন। তার বক্তৃতা শোনার জন্য নীরবে নিবৃতে পিন অফ সাইলেন্স যাকে বলা হয়, হাজার হাজার মানুষ, আওয়ামী লীগ বিএনপি নাই, যে কোনো মানুষ, যে কোনো দলের মানুষ তাজউদ্দিন আহমদের স্ত্রী কি বলতে চায় বাংলাদেশ, সেই কথা শোনার জন্য আসতো। বক্তৃতার দেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস তিনি বলতেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতেন, মানুষকে কাঁদাতেন, হাসাতেন, সাহস দিতেন এবং উপসংহারে বলতেন, আমি কেন আজকে সাদা শাড়ি পরে বিধবার বেশে আপনাদের সামনে এসে হাজির হয়েছে? আমার তো এই বয়সে বিধবা হওয়ার কথা ছিল না। কে পরালা আমাকে সাদা কাপড়ের থান? আপনারা কি এর বিচার করবেন না? এই আকুতিটা যখন জানাইতো, শত শত হাজার হাজার জনসভার হাজার হাজার মানুষ, কর্মী সভার শত শত কর্মী কেঁদে কেঁদে সাগর করত। সেই জোহরা তাজউদ্দিনের সাহসে, আবেগে, তার জ্ঞান দীপ্ত বক্তব্যে সারা বাংলাদেশ উজ্জীবিত হলো এবং নতুন একটা আওয়ামী লীগ, কেউ বলে আসমান থেকে, কেউ বলে মাটি ফুঁড়ে জন্মগ্রহণ করলো নতুন আওয়ামী লীগ, যার নেত্রীর নাম হলো সৈয়দা জোহরা তাজউদ্দিন। সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনভাবে দাঁড়িয়ে গেল, অবাক হলো যে একজন মহিলা কি করে 1 বছরের মধ্যে সারা দেশে একটা সংগঠনকে এইভাবে পুনর্জীবিত করতে পারে, যে সংগঠনের মূল নেতাকে হত্যা করা হয়েছে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী এখনো জেলখানায় আছে। সৈয়দা জোহরা তাজউদ্দিন একজন মহিলা ঘরের বধূ হয়ে কিভাবে একটা দল সৃষ্টি করতে পারে? ওনার মতো একজন ভদ্র মহিলা, আমার গ্রামের বাড়ি, যেইখানে যাইতে তখন ঢাকা থেকে 36 ঘন্টা সময় লাগতো, সেই আমার গ্রামের বাড়িতে পর্যন্ত বক্তৃতা করতে গেছে। আমার থানার নাম ইটনা, গ্রামের নাম জয়সিদ্ধি, হাওয়ার এলাকা, কোনো রাস্তা নাই, ঘাট নাই, নৌকায় চড়ে গেছেন, 3 মাইল হাইটে গেছে, 3 মাইল। চৈত্র মাসের রোদ, 9ই এপ্রিল ছিল দিনটা। সেই সৈয়দা জোহরা তাজউদ্দিন যে দলটাকে যখন একদম বারুদের স্তূপে পরিণত করলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সমস্ত কলেজে ফজলুর রহমানের নেতৃত্বে আমি যেখানে যে কলেজে, আমি চ্যালেঞ্জ করলাম, এখনো আমার কমিটির চেয়ে ব্রিলিয়েন্ট কমিটি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ছাত্র সংগঠনের হয় নাই। সেই ছাত্রলীগ সারা বাংলাদেশ সমস্ত কলেজে ছাত্র সংসদ দখল করলো। সব কিছু যখন হয়ে গেল, সরকার যখন মনে করলো যে জোহরা তাজউদ্দিন যদি নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুততমভাবে দেশের ক্ষমতায় আসবে, তখন আস্তে আস্তে দেখা গেল সেই সব নেতারা, পরাজিত নেতারা, 75-এর 15 আগস্টের পরে যারা মুখ লুকিয়ে বেঁচেছিল, সেই সব নেতারা, যারা জীবন বাঁচানোর জন্য গিয়ে সারেন্ডার করেছিল, সেই সব নেতারা সব বেরিয়ে আসলো এবং এক পর্যায়ে বেরিয়ে আসলো আমাদের পরবর্তী সময়ের মূল নেতা, তার নাম জনাব আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আসলেন জানুয়ারি মাসের 9 তারিখে বের হয়ে আসলেন, এসেই তিনি ছাত্রলীগের সম্মেলনের ডেট দিলেন 15ই ফেব্রুয়ারি 1978 সাল। আমরা বুঝলাম না, সবাই মিলে ডেট করলাম, সারা দেশ সম্মেলন, 3 দিন কাউন্সিল, সমস্ত কাউন্সিল হইল ফজলুর রহমান প্রেসিডেন্ট, ক্ষম জাহাঙ্গীর সেক্রেটারি, সারা দেশ উত্তাপ। কিন্তু চক্রান্ত করে আমাকেও প্রেসিডেন্ট করা হলো না, জাহাঙ্গীরকেও সেক্রেটারি করা হলো না। প্রেসিডেন্ট করা হলো কোথার থেকে, কোনো বায়দুল কাদের, মায়ে চিনে না, বাপে চিনে না, একটা লোকে চিনে না, তার নামটাকে মালেক উকিলের কথায় প্রেসিডেন্ট করলো। আর রাজ্জাক সাহেব নিজের পকেট থেকে সুন্নু নামে একজন লোককে বাই করল, কাদের সুন্নু হল। কেউ কমিটি মানল না এবং তার দলও চালাইতে পারল না সেইভাবে।
কিন্তু ঘটনা যেটা ঘটার সেটা গইটা গেল। আমাকে বাদ দিল রাজ্জাক সাহেব, আমাকে বা মালেক উকিলরা আমাকে বাদ দেওয়ার জন্য না, তাদের লক্ষ্য হলো জহুরা তাজউদ্দিনকে আওয়ামী লীগ যে সভাপতি না হইতে পারে সেইখান থেকে তাকে বাদ দিতে হবে, এবং বাদ দিতে হলে প্রথমে ছাত্রলীগে আঘাত করতে হবে, যে ছাত্রলীগে জহুরা তাজউদ্দিনের প্রথম সন্তানের নাম হলো ফজলুর রহমান। ফজলুর রহমানকে প্রথম বাদ দিতে হবে, কারণ ফজলুর রহমান যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয় তাহলে সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে বাদ দেওয়া যাবে না। সেই চক্রান্তের মূল হিসাবে আমাকে বাদ দেওয়া, ক্ষমা জাহাঙ্গীরকে বাদ দেওয়া হলে জহুরা তাজউদ্দিনের সাথে যারা কাজ করছে সবগুলা লোককে পিছনে ফেলায় দিল রাজ্জাক সাহেব এবং মালেক উকিল সাহেব আগেই। ছাত্ররা কেউ মানল না। তারপরে সম্মেলন হইল, 3 দিন পর্যন্ত সম্মেলনে শুধু স্লোগান হইল জহুরা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাঝে মধ্যে জহুরা রাজ্জাক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কিন্তু রাজ্জাক সাহেব মনে করলো জহুরা তাজউদ্দিনকে প্রেসিডেন্ট নিয়ে যদি আমি সেক্রেটারি হই, আমি রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করেই বলছি, অনেক অপমানে অবহেলায় তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত দেখ, উনি শাস্তি পাইছেন তার এই ভুল রাজনীতির। সে রাজ্জাক সাহেব মনে করলো জহুরা তাজউদ্দিন যদি প্রেসিডেন্ট হয়, আমি যদি জেনারেল সেক্রেটারি হই, তাইলে আমি 2 নম্বর হয়ে যাব, 1 নম্বর হবে জহুরা তাজউদ্দিন। কাজে আমার মাথার উপরে জহুরা তাজউদ্দিনকে রাখা যাবে না, এমন একজনকে রাখতে হবে আমি ইয়েস বললে ইয়েস বলে, নো বললে নো বলে, এবং সেই লোকটার নাম হলো জনাব আব্দুল মালেক উকিল। সেই আব্দুল মালেক উকিলকে প্রেসিডেন্ট করলো, কাউন্সিলে যাইতে পারলো না রাজ্জাক সাহেব। খালি জো আ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্র জনতা লাফায়ে পড়লো স্টেজের উপরে। রাজ্জাক সাহেবরা সব পালায় গেল, মালেক উকিলরা সেন্সলেস হয়ে গেল। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবে। জহুরা তাজউদ্দিনের নাম নাই, এটা কেউ কল্পনাও করতে পারে না যে জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে না। পরে দেখা গেল একদিন পরে পত্রিকাতে দিয়ে দিল আব্দুল মালেক উকিল প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক জেনারেল সেক্রেটারি। সেদিন ইচ্ছা করলে তিনি দলকে ভেঙে রাজ্জাক সাহেবদেরকে বের করে দিয়ে রাজনীতি করতে পারতেন, কিন্তু আমরা জহুরা তাজউদ্দিনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও বললেন, ফজলু আমি আওয়ামী লীগকে আমি গড়ছি, সেই আওয়ামী লীগকে আমি ভাঙতে পারবো না। সন্তানের হাতে মায়ের বিভাজন না হওয়াই উচিত, মায়ের হাতে সন্তানের বিভাজন না হওয়াই উচিত, ধ্বংস না হওয়াই উচিত। তিনি আর ব্যতিক্রম পথে গেলেন না। মালেক উকিল প্রেসিডেন্ট হলেন, আব্দুর রাজ্জাক সেক্রেটারি হলেন, জরাগ্রস্ত ধারায় আওয়ামী লীগ চলতে থাকলো। সেই জরাগ্রস্ত ধারার পরিণতি হইল 81 সম্মেলনও মালেক উকিলও হইতে পারল না, আব্দুস সামাদ আজাদও হইতে পারল না, ডক্টর কামাল হোসেনও কেউ হইতে পারল না। ওই রাজ্জাক সাহেব আবার চক্রান্ত করে শেখ হাসিনাকে প্রেসিডেন্ট প্রস্তাব করল। এটা অনেকেই জানে না, অনেকে বলে ডক্টর কামাল হোসেন হাসিনাকে আনছে, না, শেখ হাসিনা আনছে। 1 নম্বর রাজ্জাক সাহেব, 2 নম্বর সাজেদা চৌধুরী, 3 নম্বর মোহাম্মদ হানিফ, 4 নম্বর সাজেদা চৌধুরীর হাজবেন্ড আকবর সাহেব, এইরকম আরও কিছু লোক, ডাক্তার মালেক, এইরকম একটা চক্র রাজ্জাক সাহেবরে বুঝাইল, এই রাজ্জাক তুমি যদি সেক্রেটারি থাকো, তোমার মাথার উপরে কেউ থাকার দরকার নাই, তুমি হাসিনারে রাখিয়া দাও, সে জীবনে বাংলাদেশে আসবে না। কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনারা। প্রেসিডেন্ট যদি বাংলাদেশে না আসে, তুমি জেনারেল সেক্রেটারি, তুমি হইবা একমাত্র নেতা। এই চক্রান্তে পড়িয়া রাজ্জাক সাহেব সামাদ সাহেবকে ক্যান্ডিডেট করছিল, আব্দুস সামাদ আজাদকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, রাজ্জাক সাহেব সেক্রেটারি। ওই দিকটা তুফাইল আহমদ সাহেব আবার এক খেলা খেলো, জহুরা তাজউদ্দিন প্রেসিডেন্ট, তুফাইল আহমদ সেক্রেটারি। কিন্তু জহুরা তাজউদ্দিন বারবারই বলছে এই চক্রান্তের মধ্যে আমি যাব না। শেষ পর্যন্ত সামাদ সাহেবরেও ফাঁকি দিয়া রাজ্জাক সাহেব কাউন্সিল বাদ দিয়ে এসে সাবজেক্ট কমিটিতে বসে হঠাৎ রাজ্জাক সাহেব বলল, আমি কোনো গন্ডগোলে যাইতে চাই না, আমি একটা প্রস্তাব করি নিজেই, পার্টির জেনারেল। কি প্রস্তাব? আমি চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে আসুক। সমস্ত হাউস নিশ্চুপ, কারো মনে এই কথাও নাই যে হাসিনা প্রেসিডেন্ট হয়ে আসবে। সঙ্গে সঙ্গে হাসিনার বাড়ি গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জের প্রেসিডেন্টের নাম হল কামরুল ইসলাম রইস, বিখ্যাত ব্যক্তি ছিল, এগুলোর নামও কেউ হনার মনে করে না, দুঃসময়ের বিখ্যাত ব্যক্তি। গোপালগঞ্জের দীর্ঘদিনের কামরুল ইসলাম রইস লাফ মারে বলল, রাজ্জাক ভাই আপনি যে বেইমানি করলেন, সেই বেইমানিটা কিন্তু মীর জাফরকে হার মানাইল। গোপালগঞ্জের প্রেসিডেন্ট বলতেছে হাসিনাকে প্রেসিডেন্ট করার পরে। এসব ইতিহাস আমরা স্লোবাই
সবাই স্লোগান দিলাম, রাজতন্ত্র মানি না, পরিবারতন্ত্র মানি না, ছাত্রলীগ সব স্লোগান দিলাম, কিন্তু কিছুতে কিছুই হইল না। রাজ্জাক সাহেব আমাদেরকে, রাজ্জাক সাহেবের বাসায় আমরা গেলাম না, আমরা তাকে অভিনন্দনও জানাইলাম না, কিন্তু পরবর্তী সময়ে রাজ্জাক সাহেব আমাদেরকে বুঝাইতে বাধ্য করলো যে হাসিনা যেহেতু আসবে না, আমরাই চালাবো, আমাদের গ্রুপ আমার নেতৃত্বে চলবে, তোরা আমার সাথে থাক। কিন্তু রাজ্জাক সাহেবের সেই খেলা বন্ডুল হলো। মার্চ মাসে শেখ হাসিনা প্রেসিডেন্ট হলো, 17ই মে শেখ হাসিনা বাংলাদেশে আসলো। এর কারণ হলো তখন অলরেডি ইন্দিরা গান্ধী আবার দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়ে এসেছেন। ইন্দিরা গান্ধীর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং ইন্দিরা গান্ধীর আদরে আপ্যায়নে শেখ হাসিনা এবং তার স্বামী তারা থাকতেন দিল্লিতে। ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে ফোর্স করলেন অথবা অনুরোধ করলেন, আমি যাই বলি যে শেখ হাসিনা দেশে যাবে, আপনি তাকে আশ্রয় দিতে হবে। এগুলো আমি সুস্পষ্টভাবে আমি লেখাপড়া করে কথাগুলো বলতেছি, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মাত্র প্রেসিডেন্ট হওয়ার 1.5 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে এসে পড়লেন। আর শেখ হাসিনা দেশে আসার পরে তখন রাজ্জাক সাহেব, ওই যে রাজ্জাক তুমি এগিয়ে চলো, এই স্লোগানটা বন্ধ হয়ে গেল। তখন স্লোগান দেওয়া শুরু হইল, হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নতুন নতুন যে আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবার শেখ হাসিনার পিছনে জড়ো হইল। রাজ্জাক সাহেব মাইনরিটি হইল, আমারে হাতে দিয়ে খান্দা খান্দা হইল আমার সিদ্ধা আমারে। আর বাহালুল মজুদ চুন্নু এখনো জীবিত আছে, তাকে জিজ্ঞাসা করলে পাবে না। রাজ্জাক সাহেব একটা চাইনিজ হোটেলে আমাদেরকে ডাইকা বলল চুপে চাপে, 3 জনে স্যুপ খাইলাম বৈশা, আর উনি চোখের পানি ফালাইয়া বলল আমার সিদ্ধান্তে ভুল হয়ে গেছে, আমার ভাগ্যে ডাকাতি হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝছেন? তখন থেকে রাজ্জাক সাহেব কিন্তু পিছনে পড়ে গেল, হাসিনার সামনে আসলো, কিন্তু আমাদের স্লোগান কিন্তু থামলো না। এর 13 দিনের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মৃত্যুবরণ করলেন বা শহীদ হলেন, বা ওনাকে হত্যা করা হলো চট্টগ্রামের সার্কিট হাউস ময়দানে। তারপরে রাজনীতির অনেক বিড়ম্বনা। এরপর থেকে জহুরা তাজউদ্দিনের সঙ্গে যখন যেখানে গিয়েছি, যখন যেভাবে দেখেছি, উনি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শেখ হাসিনা প্রেসিডেন্ট, জহুরা তাজউদ্দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। খুব মাঠে ময়দানে যাইতেন না, মনের দুঃখে কষ্টে। ওই যে কোনো মতে আছে পরানো ধরিয়া, রবীন্দ্রসঙ্গীতের মতো জহুরা তাজউদ্দিন কোনো মতে ছিলেন পরানো ধরিয়া। মাঝে মধ্যে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আসতেন। সেই মিটিংয়ের একটা কথা আমার মনে আছে। একটা মিটিং, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার হয়েছি এবং খুব প্রমিনেন্টলি কিছু বক্তৃতা করার সুযোগ আছে আমার, তা ছিল না, কারণ আমি ছিলাম 3য় সারির সেন্ট্রাল কমিটির মেম্বার। আমার আগে যারা ছিলেন, শেখ হাসিনা তো ছিলেন, সৈয়দা জহুরা তাজউদ্দিন, আব্দুস সামাদ আজাদ, মালেক উকিল, তারপরে আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, তুফায়েরা, সবই আমাদের সিনিয়র, আমাদের সেলিউট পাওয়ার মতো ব্যক্তি। আমরা যারা ছিলাম, আমি ফজলুর রহমান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, মুকুল বোস, সুলতান মনসুর, আমরা যারা সেন্ট্রাল কমিটি জুনিয়র পিছনে বসতাম। একদিন ঘটনা ঘটল, আমি তখন রামপুরের এক পশ্চিম হাজিপাড়া এক বাসায় থাকতাম, গরিব মানুষের মতো। আমার স্ত্রী ছিল, 3টা পত্রিকা যেত সকালবেলা। ভোরের কাগজ নামে একটা পত্রিকা ছিল, আপনার কি নামটা জানেন? ভোরের কাগজ এবং আজকের কাগজ, 2টা। আজকের কাগজ ভাঙেই ভোরের কাগজ হয়েছিল। এই কাগজে ঘুম থেকে উঠে একটা ছবি দেখলাম। সেই ছবিটা কি? মধ্যে শেখ হাসিনা, ডাইনে সালাউদ্দিন কাদের চৌধুরী, বামে জামাতের নেতা নিজামী, সম্ভবত এটাই ঠিক আছে। জাতীয় পার্টি নেতা মওদুদ আহমদ, তখনও মওদুদ আহমদ বিএনপিতে আসে নাই, এরশাদের সাথেই আছে। এইটা আমি বলতেছি আপনাকে 93 সনের কথা। আমি শেষ জহুরা তাজউদ্দিনের আমি কথাটা বলি, কারণ আমি 96 সনে আওয়ামী লীগ সাইডে আসছি। এইরকম লোকজন, শেখ হাসিনার বক্তব্যটা হইল, এখন থেকে ঘরে বাইরে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি মিলে আমরা একসাথে সংগ্রাম করব।
তখন তিনি পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী 91 সনের, এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা আন্দোলন করি। ডাইনে সালাউদ্দিন কাদের চৌধুরী, বামে নিজামী, দুইজনই তার আমলে ফাঁসি হয়েছে কিন্তু পরবর্তী সময়। এবং এক রেখা রেখে আমার স্ত্রীকে আমি বললাম, উনি বসা আছেন জানে, আমি বললাম রেখা আওয়ামী লীগ আর করা যাবে না। যে আওয়ামী লীগের সভানেত্রী ডাইন পাশে সালাউদ্দিন কাদের চৌধুরী, বাম পাশে নিজামী থেকে একসাথে আন্দোলন করতে চায়, আমি রাজনীতি করব। আমার ভাগ্য ভালো কি খারাপ জানি না, একদিন পরেই সেন্ট্রাল কমিটি মিটিং ডাকা হলো। ওইটা তিনি বললেন পার্লামেন্টারি পার্টির সভায়, বিরোধী দলের পার্লামেন্টারি পার্টির সভায়, কিন্তু আওয়ামী লীগ থেকে এন্ডোর্স করার জন্য উনি সেন্ট্রাল কমিটির মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে তখন 61 জন সেন্ট্রাল কমিটির মেম্বার, আমি একজন ক্ষুদ্র মেম্বার, 61 জনের একজন। যে শেখ হাসিনা প্রেসিডেন্ট জনাব জিল্লুর রহমান জেনারেল সেক্রেটারি, উনি মিটিংয়ে বসে উনি কিন্তু খুব করতেন, রসিকতা করতেন, ফুর্তি ফার্তা করতেন, হালকা মেজাজ দেখাইতেন, বাপ শব্দে মস্করা করতেন। শেখ হাসিনা বসে বলতেছে, আমার তো তেমন সময় নেই, আপনাদেরকে যে আমি ডাইকে আনছি, আমার কথা হলে এই সেক্রেটারি সাহেব পড়ে দেন তো আমার এজেন্ডাটা কি। এইভাবে এখানে কিন্তু সব বসা আছে, তার বাপের সাথী যারা পলিটিশিয়ান। সৈয়দা জহুরা তাজউদ্দিনের কথা বাদই দিলাম, এখানে মালেক উকিল সাহেব আছেন, সামাদ আজাদ সাহেব আছেন, মান্নান সাহেব আছেন, মুমেন সাহেব আছেন, সব আছেন। কিন্তু উনি এইভাবে সেক্রেটারি সাহেব মানে জিল্লুর রহমান সাহেব কইতেছে, এজেন্ডাটা কয়ে দেন তো। জিল্লুর রহমান সাহেব উঠেই বলতেছে, আমি আমার এজেন্ডাটা বলতেছি। কি এজেন্ডা? আমরা গড়ে বাইরে জামাত ইসলাম, এনডিপি হইল সালাউদ্দিন কাদের চৌধুরীর দল, জাতীয় পার্টির সাথে একসাথে মিলে আমরা আন্দোলন করতে চাই, এবং আন্দোলন পরবর্তী সময় বিজয় আসলে নির্বাচনে আমরা একসাথে সরকার গঠন করতে চাই। এই একটা এজেন্ডার উপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা হবে। হ্যাঁ বলেন বলেন, আপনারা কে কি বলবেন? আমি তো কালকে বলে দিছি যে আমি তাদের সাথে একসাথে আন্দোলন করব। আপনারা কেউ বলবেন না কথা, সব চুপ, কেউ বলবেন না, তাইলে তো বোঝা গেল নীরবতা সম্মতির লক্ষণ। আপনারা কেউ যদি কথা না বলেন, বলার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে এই প্রথম উঠে দাঁড়াই না। আমি বললাম না, আমার কথা আছে, এগুলো আমি আমার বইয়ে লিখে যাচ্ছি। আপনার আবার কথা আছে, কি কথা আছে? কেউ কথা বলে না, আমাকে আমার কথা হলো। আমি এই আন্দোলনের যে কম্বিনেশন, আপনি পলিটিক্যাল কম্বিনেশন দেখাচ্ছেন, এই কম্বিনেশন আমি রাজনীতি করতে চাই না। কারণ আমি এই ধরনের রাজনৈতিক কম্বিনেশন নিয়ে ক্ষমতায় দূরের কথা, আমি বেহেস্তেও যেতে চাই না। সেই একমত নই বলে 1964 সনের 24শে আগস্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি কিশোরগঞ্জে রংমহল সিনেমা হলে দেখছিলাম, সেই সাদা হাওয়াই শার্ট পরা শেখ মুজিবুর রহমান, ব্যাক ব্রাশ করা লম্বা চুলের শেখ মুজিবুর রহমান, লম্বা শেখ মুজিবুর রহমান, যিনি আমাকে বাঙালি বাংলাদেশ বলতে শিখাইছিল, সেই শেখ মুজিবুর রহমানের 64 সন থেকে ধরে সমস্ত কথা বলে কোথায় আমি বঙ্গবন্ধুকে 1964 সনে রংমহল সিনেমা হলে দেখছিলাম। পরবর্তী সময়ে কিভাবে আমি আস্তে আস্তে ছাত্রলীগে আসলাম, ছাত্রলীগে আসতে কীভাবে 69-এর গণ অভ্যুত্থানে কিশোরগঞ্জের নেতৃত্ব দিলাম, মুক্তিযুদ্ধে কমান্ডার ছিলাম, বিএলএফের কি করছি সমস্ত কথা। 15ই আগস্টের পরে কিভাবে জীবন যৌবন সব শেষ করে গুলির মুখে দাঁড়ায় জেলখানায় গিয়া ডিজিএফআই ক্যাম্পে নিয়ে গিয়েছিল, 33 দিন চোখ বান্ধে রাখছিল ডিজিএফআই ক্যাম্পে, এই ফজলুর রহমান। সব কইলাম। এত কিছুর পরেও যখন আমি যাইতাম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি হিসেবে মানুষকে জিজ্ঞাসা করতাম, তখন সবাই আমি বলতাম সাম্প্রদায়িক শক্তি এবং সাপ যদি একসাথে দেখো, প্রথমে সাম্প্রদায়িক শক্তি সম্পর্কে তুমি সাবধান হবে, তারপরে সাপটিকে মারবে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যখন আপনি ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় যেতে চান, আমাকে মাফ করবেন সভানেত্রী, আমার নামটা আপনি নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখবেন। ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার সময় মাতৃরূপী জহুরা তাজউদ্দিন উঠলেন, উঠে বললেন আমার কিছু কথা আছে, ফজলু বসো। আমি বসলাম, আমি বেরোলাম না। উনি 40 মিনিট সময় বঙ্গবন্ধুকে কি, তার রাজনীতি, তাজউদ্দিন আহমদকে, আওয়ামী লীগ কীভাবে তিনি 75-এর 15ই আগস্টের পরে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন, কোনো সময় চিৎকার করে, কোনো সময় আবেগপ্রবণভাবে, কোনো সময় কেঁদে কেঁদে বক্তৃতা করলেন। তুমি সেই আওয়ামী লীগকে শেষ করে দিতে চাও, জামাত শিবির আর সাম্প্রদায়িক শক্তির হাতে তুমি আওয়ামী লীগকে তুলে দিতে চাও শুধু তোমার ক্ষমতার জন্য, তোমাকে আমি ঘৃণা করি শেখ হাসিনা।
তোমাকে আমি ঘৃণা করি, এখনো তুমি এটা প্রত্যাহার করো, তা না হলে তোমার সাথে রাজনীতি করা আমাদের বড় সংকটের ব্যাপার হয়ে দাঁড়াবে। এমন কঠিন বক্তৃতা করলো, সমস্ত হাউস নিশ্চুপ, কেউ কোনো কথা বলল না। তারপরও শেখ হাসিনা বলল, দুইজনের কথায় তো আর আমি এটা বিরোধ থাকতে পারি না। এরপরে জনাব আব্দুর রাজ্জাক উঠে দাঁড়িয়ে বলল, আমিও সৈয়দ জাহর তাজউদ্দিনের এই কথার সঙ্গে একমত। এটাই ইতিহাসের মূল শিক্ষা। তখন রাজ্জাক সাহেব বাকশাল কইরা আবার আওয়ামী লীগে জয়েন করছে প্রেসিডিয়াম মেম্বার হয়ে। আরো বোধহয় দুই একজন, হ্যাঁ, কাদের সিদ্দিকী বীরুত্তম, উনিও জহুরা তাজউদ্দিনকে সমর্থন করলেন। কিন্তু এতে কোনো লাভ হলো না, প্রস্তাব পাশ হলো, আমরা ওয়াকআউট করলাম। সেই জহুরা তাজউদ্দিন, তার সেই বক্তৃতা এখনো আমার কানে বাজে। পরবর্তী সময়ে আমার সাথে খুব কম দেখা হয়েছে, কারণ আমি ৯৬ সনের পরে আর আওয়ামী লীগ করতে পারিনি। ৯৬ পরে ওনার সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে। উনি অনেক নীরবে নিবৃতে, অনেক অপমানে অবহেলায় উনি মৃত্যুবরণ করেছেন। অ্যাটলিস্ট অন্তত রাজনীতিতে আমি সেটা বলব, ওনার প্রাপ্যটা উনি পান নাই। ওনাকে উপহাস করার জন্য এক সময় তার কাপাসা সিট বাদ দিয়ে তাকে মেহেরপুরে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। সম্ভবত ৯১ অথবা ৯৬ মেহেরপুরে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হল, এবং কাপাসিয়া থেকে কমিউনিস্ট পার্টির একজন লোককে নমিনেশন দেওয়া, ওনাকে অপমান করার জন্য। শুধু অপমান, জহুরা তাজউদ্দিনকে নমিনেশন দেওয়া হইল না তার এলাকাতে, নমিনেশন দিল নিয়ে মেহেরপুর। শেখ হাসিনা সবসময় শঙ্কায় ছিল। এখানে দুইটা ঘটনা আছে, আমি আমার ভাবে দেখি। ১ নম্বর ঘটনা হলো, শেখ হাসিনার চেয়ে জহুরা তাজউদ্দিনের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল। তার অ্যাট্রাকশন, রাজনৈতিক অ্যাট্রাকশন মানুষের উপরে অনেক বেশি ছিল। ১৫ই আগস্টের পরবর্তী কর্মীরা জহুরা তাজউদ্দিনকে আমি বলতাম তো মাতৃরূপী মহিলা, নতুন জন্ম দিছে আওয়ামী লীগকে। এই শঙ্কাটা সবসময় শেখ হাসিনার মধ্যে ছিল যে জহুরা তাজউদ্দিনের নেতৃত্বে হয়তো বা আমার বিরুদ্ধে কোনো কিছু দাঁড়ায় দিতে পারে। কাজে তাকে সবসময়ই অবহেলায়, অনাদরে এবং তাকে নীরবে নিবৃত্তির পিছনে রেখে দিতে হবে। এটা সবসময় তার মধ্যে একটা খুব সচেতনভাবে এই কাজটা শেখ হাসিনা করছে, জহুরা তাজউদ্দিন যাতে সামনে না আসতে পারে। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তাজউদ্দিন সাহেবের ইমেজ। বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা। অনেকে বলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা, না, বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা। পাকিস্তানের ২৩ বছরের মধ্যে উনি ১২ বছর জেলে ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উনি তাজউদ্দিন আহমদের চেয়ে অনেক জনপ্রিয় নেতা ছিলেন, এই ব্যাপারে কোনো, অনেক বড় নেতা ছিলেন। তাজউদ্দিন আহমদ উনাকে মুজিব ভাই ডাকতো, এতেও কোনো সন্দেহ নেই। উনি অনেক বড় জাতীয় নেতা, ওনার নামে এই যুদ্ধটার নামে হয়েছে, কিন্তু কামটা করছে তাজউদ্দিন আহমদ। যদি বলেন প্রম্পট করছে, অভিনয় করছে তাজউদ্দিন আহমদ, এটাই সত্য। মুক্তিযুদ্ধের ৯ মাস তাজউদ্দিন, মুক্তিযুদ্ধের নেতার নাম হলো, ডাইরেক্ট নেতার নাম হলো তাজউদ্দিন, ইনডাইরেক্ট মূল নেতার নাম হলো শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব। এটা যারা না বুঝে, এটা যারা আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি তাদের চ্যালেঞ্জের সামনাসামনি হতে রাজি আছি। কারণ আমি দেখেছি, তখনও দেখেছি, ৯ মাস দেখছি। আমি খুব সচেতন কর্মী ছিলাম, আমি বাচ্চা মানুষ ছিলাম না। মুক্তিযুদ্ধের সময় আমি MA ফাইনাল ইয়ারে পড়তাম, এবং একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হইয়া, ১১ দফা আন্দোলনের কনভেনার হইয়া, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের নেতা হইয়া, ১১৬ নম্বর ইকবাল হল, শাহজাহান সিরামের যে রুমমেট হইয়া MA ফাইনাল ইয়ারে পড়ার সময় আমি দেরাদুন টেন্ডওয়াতি ট্রেনিং করার জন্য গেছি। মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে ঢুকছি, ১২০০ মুক্তিযোদ্ধা পরিচালনা করছি, আমি তাদের কমান্ডার ছিলাম। কাজে আমি সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছি। মুজিবনগর সরকার কি নির্দেশ দেয়, কে মুজিবনগরের সরকারের কাজ করে। এই ৩ দিন পরে পরে একটা পত্রিকা আসতো, পত্রিকাটার নাম হতো জয় বাংলা। একটা পত্রিকা আসতো, আমি খুব কষ্টে যুদ্ধ থেকে ফিরে এই পত্রিকাটা দেখতাম, আগের পত্রিকা। সেইখানে দেখা যাইতো একটা মাত্র শার্ট পরে, মাথায় একটা টুপি দিয়ে, টুপি মানে হেড দিয়ে,
একই কাপড়ে কি করে একজন মানুষ, বয়স যার মাত্র 46 বছর, আজকে বললে বলা যায় যুবক, তখন তাজউদ্দিন আহমদকে যুবক বলতো না কেউ। 1925 সনে জন্ম, 1971 সনে তাজউদ্দিন আহমদের বয়স হলো 46 বছর। সেই 46 বছরের একজন মানুষ সারা বিশ্বকে অবাক করে দিয়ে কি বুদ্ধিমত্তার সঙ্গে, কি সাহসিকতার সঙ্গে, কি নিখুঁতভাবে সমস্ত ষড়যন্ত্র, মুস্তাকদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করিয়া, আমেরিকান সাম্রাজ্যবাদ, সিআইএর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে যুদ্ধ পরিচালনা করছে নিজের দলের ভিতরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে, তাজউদ্দিন আহমদ। তবে হ্যাঁ, এটা স্বীকার করতে হবে, সৈয়দ নজরুল ইসলাম তাকে বড় ভাইয়ের মতো একটা শেল্টার দিয়ে গেছে। শিলিগুড়িতে যখন তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসে যে সে প্রধানমন্ত্রী থাকতে পারে না, সৈয়দ নজরুল ইসলাম একটা বক্তৃতা করল জুলাই মাসে। এমন একটা বক্তৃতা করলো যে বক্তৃতার কারণে সবাই এসে হাত জোর করে দাঁড়ায় বলল, আমরা তাজউদ্দিন আহমদই আমাদের নেতা, আপনি আমাদের নেতা। এই যে সৈয়দ নজরুলকে এই গুরুত্বটা দিতে হবে। উনি কিন্তু তাজউদ্দিন আহমদকে কোনো ডিস্টার্ব করেননি, উনি তার বাইকে আগায় দিয়ে তুমি যাও। কাজে তাজউদ্দিন আহমদের যে নেতৃত্ব, নিখুঁত নেতৃত্ব মুক্তিযুদ্ধে, এটা অতুলনীয়। কিভাবে উনি ঘর থেকে বাইর হলো, কিভাবে নদী পার হয়ে গেল, কিভাবে সেই কেরানীগঞ্জের কলাতিয়া হইয়া আস্তে আস্তে ধীরে ধীরে আমিনুল ইসলামকে নিয়ে কিভাবে কুষ্টিয়া হইয়া চুয়াডাঙ্গা হইয়া বর্ডারে বসলো, সেখান থেকে কিভাবে ইন্ডিয়ান অফিসার আইসা তাদেরকে নিয়ে গেল, ইন্দিরা গান্ধীর সঙ্গে কিভাবে দেখা হলো, এই জিনিসগুলো তাজউদ্দিন আহমদ বাদে আর কারো পক্ষে সম্ভব ছিল বলে আমি মনে করি না। কাজে তাজউদ্দিন আহমদের যে একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকেও আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা মূর্খের মতো ভয় পাইছে। শেখ হাসিনার বাবা তাজউদ্দিন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি মনে করলেই হয়তো বাবার ভাই তাজউদ্দিন আহমদ, তাইলে তার মধ্যে এই সংখ্যাটা থাকার কথা ছিল না। কিন্তু শেখ হাসিনা কোনোদিন তাজউদ্দিন আহমদকে বাবার ভাই চাচা হিসাবে গ্রহণ করতে পারে নাই বলে আজকে আমি যে বলি সবসময় যে আজকের আন্দোলন সংগ্রাম, এই শেখ হাসিনা, আপনার মতো একজন 3rd ডিভিশনে বিএ পাস করা মেয়ে ডুবে যাইবেন, এটা বাংলার গড়ে গড়ে অনেক হাসিনা আছে। এটা আমার দুঃখ নয়, দুঃখ হলো আপনি আপনার বাবাকে, মহান পিতাকে নিয়ে ডুববেন। আপনি সুদিনে দুর্দিনে, সুযোগে দুর্যোগে মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোত একটি নাম বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আপনি ডুববেন। ডুবছে কিনা বলেন আপনারা? শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক নেতা নয়, নেতার সঙ্গে আরো কিছু নেতা থাকে, তার উপরে দাঁড়ায়। ওই যে জোকার যে সার্কাসের খেলা উপরে দেখায়, সবাই তাকেই হাততালি দেয়, কিন্তু যাদের কান্দের উপরে দাঁড়ায় জোকার খেলাটা দেখায়, সুরির খেলাটা, উনার কিন্তু মনে রাখা উচিত উনি কাদের কান্দের উপরে দাঁড়াইছিলেন। কিন্তু শেখ হাসিনা এটা বুঝতে পারে না যে বঙ্গবন্ধু অনেকের কান্দের উপরে দাঁড়ায় নেতা হয়েছিলেন, যারা তাকে কান্দের উপরে নিছিল। এই কারণে বঙ্গবন্ধু জোকারের খেলাটা দেখাইতে পারে। আপনি কি আমার কথাটা? সার্কাসের জোকার কিন্তু একা লাফায় খেলে না, কান্দে 7 জন মানুষ তাকে ধরে রাখে, তারপরে খেলে। এই ভীতির থেকে জোহরা তাজউদ্দিন যাতে নেতৃত্বে কোনো সময় না আসতে পারে, শেখ হাসিনা সবসময় সাবধান। আজকে কি হলো? সব গেল। আমি যে বলতাম আপনি মজিলা মজাইলা ওই যে সোনারি লঙ্কা, আমি শেখ হাসিনা সম্পর্কে এই কথাটা বলছি। রাবণ যখন সীতাকে হরণ করে নিল, সীতাকে উদ্ধার করার জন্য রাম যখন তার ভাই লক্ষ্মণ এবং হনুমানকে নিয়ে লঙ্কায় গেল, এবং রাবণের মা মন্দোদরী দেবী তখন বারবার বলতো, তুই যুদ্ধ করিস না, ওরা হলো দেবকুল, অসুরকুল, দেবকুলের সঙ্গে শেষ যুদ্ধে পারবে না, পরাজিত হবে। কিন্তু রাবণের মায়ের কথা রাবণ মানে নাই। সমস্ত শ্রীলঙ্কা পুরে ছারকার হলো। তখন কেঁদে কেঁদে বলেছিল রাবণের মা, আপনি মজিলা মজাইলা সোনারি লঙ্কা। শেখ হাসিনা নিজেও মজলো, সব কিছু মজায় গেল। অনেক কিছু এখন বাঙালি জাতিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা কোনো সময় চায় নাই। এটা নিজের কতগুলো মানুষ, তাদেরকে পরাজিত করার জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগের লিডার, তারা যাতে কিছুতেই পাশ করে না আসতে পারে, সেই কারণে শেখ হাসিনা নিজে অন্য দলকে এবং নিজের দলের মানুষকে স্বতন্ত্র দাঁড় করায় দিয়ে টাকা পয়সা পর্যন্ত দিচ্ছে। এর 1 নম্বর উদাহরণ হইল কাপাসিয়া। উনি
জহুরা তাজউদ্দিনকে নমিনেশন না দিয়ে পারেন নাই, কিন্তু নিজের দলের ভিতর থেকে বা 8 দলীয় জোটের ভিতর থেকে আরেকজন লোককে উনি টাকা পয়সা দিয়ে দাঁড় করাইছেন এবং বিএনপির থেকে যিনি দাঁড়াইছেন তাকে সমস্ত সহযোগিতা তিনি করছেন, এটা আমি জানি। এবং আরেকজন হইল মেজর জেনারেল খলিলুর রহমান জামালপুরের, কিন্তু এই ফেল করাইতে গিয়ে 91 সনে তার বিরোধীদেরকে ফেল করাতে গিয়ে সমস্ত দলকে উনি ফেল করে দিলেন এবং খালেদা জিয়া ক্ষমতায় চলে গেল। কথাটা কি বুঝতে পারছেন আপনি? অন্যের ক্ষতি করতে গিয়ে সমস্ত দলের ক্ষতি করলেন, ওনার শেষ পর্যন্ত নিজে আর কিছু হইতে পারলেন না, দলও শেষ হয়ে গেল। জহুরা তাজউদ্দিন কেন্দ্রিক 75 পরবর্তী সময়ে উনি আওয়ামী লীগ আর আমরা যে ছাত্রলীগ করছি, এটা তো কথাটা আমি বলে গেলাম যে ওনার সময়ে সমস্ত কলেজ সমস্ত ইউনিভার্সিটি আমাদের ছিল এবং ফজলুর চূর্ণ বা সারোয়ার ফজলু ছাত্রলীগে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাভিত্তিক ছেলেরা ছিল, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে কে ফার্স্ট হয়েছে, সুপদ ঘোষ। রাজশাহী ইউনিভার্সিটিতে এসএসসিতে কে সেকেন্ড হয়েছে, আব্দুর রাজ্জাক, কালা রাজ্জাক পরে বলা হইতো। রাজশাহী ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হয়েছে অনার্সে এবং এমএতে সুপদ ঘোষ। চিটাগাঙ্গে কে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে পলিটিক্যাল সায়েন্সে, জমির চৌধুরী, চাকসুর জিএস। হ্যাঁ, ওই রাজশাহী ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কে বজলুর রহমান সানা, বজলুর রহমান সানা পরে জাস্টিস ছিল, সে হইল জুরিসপ্রুডেন্সে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এইসব ছেলেরা আমাদের সাথে ছিল। আমি সেই মেধাভিত্তিক, আমি প্রথমেই যখন আমার সেন্ট্রাল কমিটিতে কেউ আসতে চাইছে আমি ডেকে গড়ে আনছি, আরও 5 জন আমার সাথে বসা আছে, তারা শুধু শুনতো, চুপ করো, এই তুমি এসএসসিতে কোন ডিভিশন, সেকেন্ড ডিভিশন কইলে আমি বেশি কথা বলছি না, ফার্স্ট ডিভিশন কইলে আমি প্রথমে ধরছি ও ফার্স্ট ডিভিশন পাইছো, তাহলে আয়েতে কি করছো, আয়ে তো ফার্স্ট ডিভিশন পাইছে, এই ওর নামটা লেখো, ওইটা আর আমি দ্বিমত করছি, ওর নামটা লেখো। আরেকবার তুমি কি হইতে চাও, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হইতে চাও তুমি, 5টা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটা, হ্যাঁ আচ্ছা বলো তো তুমি মেট্রিকে কোন ডিভিশন, মেট্রিকে ভাই আমার রেজাল্ট ভালো হয়েছে না, 3rd ডিভিশন পাস করছিলাম শুধু, আয়েতে সেকেন্ড ডিভিশন, আচ্ছা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানটা লেখো, পরে চলে যাও। আমি আর তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করিনি। আমার কথা হ্যাঁ সবাই জানে বাংলাদেশে যারা আমার সাথে রাজনীতি করছে, এর নাম হলো ফজলুর রহমান। কথাটা কি বুঝছেন? কাজে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির যে নেতৃত্ব সেটা আমার দলে ছিল, ফজলু চুন্নু সারোয়ার ফজলু কমিটিতে ছিল সেই মেধাভিত্তিক রাজনীতি। পরে অবশ্য অনেকেই নষ্ট হয়েছে, ব্রিলিয়েন্ট হইয়া কিছু কিছু লোক কিন্তু আবার বেশি পাগল হয়ে যায়, কেউ কেউ আবার একটু নষ্ট হয়েছে, কিন্তু ব্রিলিয়েন্ট ছেলেরা আমাদের বাংলাদেশের সমস্ত সচিব, অতিরিক্ত সচিব, বিচারপতি, আমার কমিটির 35 জন মেম্বার আছে হাইকোর্টে জাস্টিস। আমি কথাটা কয়ে দিলাম, বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমার সাথে পলিটিক্স করছে 35 জন আছে জাজ। এরা কেউ আওয়ামী লীগও না, ছাত্রলীগও না, কিছু না, এরা হইল ফজলুর রহমান, কেয়ার অফ ফজলুর রহমান সব। আরে চিফ জাস্টিস যে ছিল ওবায়দুল হাসান সাইরে গেছে, এনায়েতুর রহিম, এগুলো তো আমার সন্তান তুল্য কর্মী আমার, এগুলো তো কোনো লুকানো সাহায্য, বাংলাদেশের সবাই জানে। তো শেখ হাসিনা কইলে শুনছে না, কিন্তু আমি কইলে দৌড় দিছে। অবশ্য চিফ জাস্টিস হওয়ার পরে এদেরকে আর চিরা যায় নাই, যে কারণে আমার সাথে এইটা করার কারণেই এদের এই পরিণতি হয়েছে। আমার সাথে যদি যোগাযোগ রাখতো অত বেশি অনা হইয়া, অ্যাম্বিশাস না হইয়া, তাইলে এদের এই পরিণতি হইত না। দলের চিফ জাস্টিস কেমন হওয়া, এর আগে যে হাসান ফয়েজ সিদ্দিকী চিফ জাস্টিস ছিল, সে আমার কর্মী ছিল, জাস্ট কর্মী, সাধারণ কর্মী। আমার চিফ জাস্টিস হয়েছে, তাই যে দলের ছাত্রলীগের প্রেসিডেন্টের 3টা চিফ জাস্টিস থাকে, সেই ছাত্রলীগের প্রেসিডেন্টের কিছু গুণ আছে না। মুজিব বাহিনী গড়ে ওঠার কারণটা আমার জন্য সবচেয়ে সোজা কি জানেন, আমার কেন জানি কপালে এইরকমই আছে। আমি 40 বছর আওয়ামী লীগ করছি, এখন 18 বছর যাবত আমি বা 16 বছর যাবত আমি বিএনপি করি, কাজে আমি 2টা দলই জানি কোনটার কি। আপনারা আমার নীতিহীন চরিত্রহীন করতে পারেন রাজনৈতিকভাবে, কিন্তু আমি 2টা দলকেই জানি।
আবার আমি মুক্তিবাহিনীও করছি, মুজিব বাহিনীও করছি। আমি আগস্ট পর্যন্ত যুদ্ধ করছি মুক্তিবাহিনী হিসাবে। আমি তামাবিল জাফলমে আমার জীবনের মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ করি 12ই জুন। সেই যুদ্ধটা আমি মীর শৌকত আলী, মেজর মীর শৌকত আলীর নির্দেশে করছি। তখন আমি মুক্তিবাহিনী ছিলাম। একেবারে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত মুক্তিবাহিনী। আবার আগস্ট মাসের 9 তারিখে আমি চললাম হায়ার ট্রেনিংয়ে, চলে গেলাম হায়ার ট্রেনিং, পলিটিক্যাল ট্রেনিংয়ে, দেরাদুনে, টান্ডুয়াতে, মুজিব বাহিনী ট্রেনিং। দিস ইজ নট মুজিব বাহিনী, এর নাম হইল BLF, বাংলাদেশ বেঙ্গল লিবারেশন ফোর্স। এটার মেম্বার কিন্তু আমি 71 সনে না, আমি 1969 সনের 14ই নভেম্বর এটার মেম্বার, BLF এর মেম্বার। এই আঙ্গুলের রক্ত কাটতে দিয়া, অনামিকার রক্ত দিয়া সিরাজুল আলম খানের কাছে আমি BLF এর মেম্বার হয়েছি। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগেই 71 সনের 26শে মার্চের আগেই যে 8000 মুক্তিযোদ্ধা শপথ করে মুক্তিযোদ্ধা হয়েছিল, আমি তার একজন। BLF, আমি BLF তখনই, BLF কারো ডাকে মুক্তিযুদ্ধে যায় নাই। প্রসেসে মুক্তিযুদ্ধ যখন আসছে 7ই মার্চের বক্তৃতা পরে আমরা ট্রেনিং দেওয়া শুরু করছি। 7ই মার্চ ছাত্রের বেলা 12টার সময় শাহজাহান সিরাজ আসলেন 32 নম্বর থেকে, আইসা বললেন, ফজলু এখন আর বসে রয়েছো কেন, কালকে চলে যাও, এখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এগুলা কইলে চোখের পানি আসে, এগুলো কোয়া যাবে না। দেশ এখন এমন জায়গাতে গেছে, কত কথা শুনতে হয়। 7ই মার্চ কিছু না, কত কথা শুনতে হয়। 7ই মার্চ শাহজাহান সিরাজ রাত্র 12টার সময় আমাকে বলে চলে যাও, আর এটা নিয়ে যাও। চুপে চাপে হাতে দিল কি, কিছু পতাকা, যে এখনো তো মফস্বলে পতাকা গেছে না, এই পতাকা গিয়ে উড়ায় ফেল। সেই 8ই মার্চ উল্কা নামে একটা ট্রেন ছিল, চিটাগাং যেত, সেই ট্রেনে বৈরব গিয়া নামলাম, সেইখান থেকে কিশোরগঞ্জ গেলাম। 9ই মার্চ গিয়া কিশোরগঞ্জে রথকলার ময়দানে পতাকা তুললাম। এখন স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে মার্চ। তাইলে আমি 9ই মার্চ যেটা করছিলাম এটা ভুল করছিলাম? কথাটা খুব বুঝার চেষ্টা করেন, সেটা ভুল করে নাই। আজকেও এক রাজাকারের বাচ্চা জিজ্ঞাসা করছে, শেখ মুজিবুর রহমান তো 23 তারিখ পর্যন্ত আলোচনা করতেছিল পাকিস্তানের ক্ষমতায় নেওয়ার জন্য। আরে বেটা, ভিয়েতনামে যুদ্ধ হয়েছে, প্যারিসে আলোচনা হয়েছে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার। এর অর্থ কি যে ভিয়েতনাম স্বাধীনতা যুদ্ধ বাদ দিয়ে দিছে? যুদ্ধের মধ্যে তো আলোচনা চলতে পারে, চলবে। এই যে ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকায় যুদ্ধ হইতেছে, ওর সাথে হামাসের সঙ্গে, বা লেবাননের সঙ্গে যে যুদ্ধ হইতেছে, না আলোচনা চলতেছে না? আলোচনা চললেই বুঝি যুদ্ধ শেষ হয়ে গেল। এরা এমন, বা এই যাও ওটা অন্য জায়গা থেকে প্রসঙ্গ, ওখানে আমি যাব না। শুধু বলি, সেই 7ই মার্চের পর থেকে আমরা BLF এর মেম্বার হিসাবে ট্রেনিং দিলাম, অস্ত্র নিলাম, কত কিছু, এগুলো বলার দরকার নাই। যুদ্ধে গেলাম আমি 9ই আগস্ট হায়ার ট্রেনিংয়ে। এর আগে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করছি কোথায় কোথায় আমি বলতে পারবো। তাহিরপুরে যুদ্ধ করছি, করিমগঞ্জে যুদ্ধ করছি, তারাইলে যুদ্ধ করছি, কটিয়াদির ব্রিজ ভাঙছি, গচিহাটা ব্রিজ ভাঙছি, আরও কত কিছু করছি। 8ই আগস্টের আগে কইরা আবার ইন্ডিয়াতে গেছি, গিয়া তখন আমার কাছে খবর আসছে হায়ার ট্রেনিংয়ে যাইতে হইব। সিরাজুল আলম খান চিঠি লেখছে, হায়ার ট্রেনিংয়ে যাইতে হইব মুজিব বাহিনী। আনন্দে মনটা ফুলে উঠল, হায়ার ট্রেনিং আবার কি, যুদ্ধ তো করতেই আছে। সেই হায়ার ট্রেনিংয়ে গেলাম, 40 দিন ট্রেনিং দিলাম, 5 সপ্তাহ, 40 দিন না 5 সপ্তাহ ট্রেনিং দিলাম। সেইখানে দেখলাম মেজর জেনারেল সুজন সিং উবান, মেজর জেনারেল রাও মালহোত্রা, এই 4 নেতা, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক তুফায়েলা, এরা দেখলাম পলিটিক্যাল লিডার হিসাবে আবুর বোতলে মুক্তিযুদ্ধের। তাদের বক্তব্য হইল, যুদ্ধ চলবে, মুক্তিবাহিনীও যুদ্ধ করবে, আমরাও করব, আমরাও মুক্তিবাহিনী, কিন্তু আমাদের মধ্যে পলিটিক্যাল একটা আইডিয়া থাকবে, আইডিওলজি থাকবে। সেই আইডিওলজির নাম হলো থার্ড ফিলোসফি অফ দ্য ওয়ার্ল্ড। আওয়ামী লীগের রাজনীতি পরবর্তী সময়ে যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে লেখা হইল, এর কারণ হলো ইট ইজ থার্ড ফিলোসফি অফ দ্য ওয়ার্ল্ড।
গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে থাকে না, কিন্তু বাংলাদেশে এটার মিশ্রণ হইল কেন? থার্ড ফিলোসফি, আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র কায়েম করব। আমাদেরকে যেটা বোঝানো হইল সেটা রং ও রাইট পরের কথা, কিন্তু আমরা একটা ফিলোসফি নিয়ে যুদ্ধ করলাম। এই দেশটা যাতে কোনো কারণে সাম্প্রদায়িকদের হাতে না পড়ে, কোনো কারণে আলটারনেটিভদের হাতে না পড়ে, এই দেশটা যাতে শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুলদের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের নেতৃত্ব থাকে, বিএলএফটাকে আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ব্রিফ করা হয়েছিল এটা ছিল তাই। কিন্তু বিএলএফের উপরে ইন্ডিয়ান পরাশক্তির মধ্যে, ইন্ডিয়ার শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব হইল বাংলাদেশ সরকারের সাথে, এবং সেই সরকারের সাথে যে গড়মিলটা হইল, সেই গড়মিলটার জন্য তাজউদ্দিন আহমদ অনেক দিন পর্যন্ত বিএলএফের সঙ্গে অনেক, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খানের সঙ্গে তাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আপনি বই পড়ে দেখেন, অনেকগুলো বই আছে বিএলএফের সম্পর্কে, বই পড়ে দেন, সিরাজুল আলম খান এবং তাজউদ্দিন আহমদের মধ্যে সাংঘাতিকভাবে একটা সুহৃদ পরিবেশ হইল। ইয়েস, মুজিব বাহিনী এবং মুক্তি বাহিনী আমরা একসাথে যুদ্ধ করব, এবং সেই কারণে আমরা সব ভিতরে ঢুকলাম। আগে কিন্তু মুক্তি বাহিনী ঢুকতে, মুজিব বাহিনী ভিতরে ঢুকতে মুক্তি বাহিনীরা বাধা দিত বর্ডারে। পরে আমরা সব একসাথে হয়ে উঠলাম। আমি মুজিব বাহিনীর লিডার হিসাবে 1200 মুক্তি বাহিনীকে লিড করলাম। এটা সব এক হয়ে গেল, এবং সেই এক হওয়ার পরে যখন বঙ্গবন্ধু ফিরত আসলেন, মুজিবনগর সরকার যখন সৈয়দ নজরুল, তাজউদ্দিনের সরকার, দুই দলকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিল, এবং একই সার্টিফিকেট। কাজেই এইটার মধ্যে যারা করে দ্বন্দ্ব সাংঘাতিক, বা প্রথম একটা ভুল বুঝাবুঝি ছিল, ইট ইজ নট কন্ট্রাডিকশন, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছিল যে মুক্তি বাহিনী একদিকে হইতেছে উসমানীর নেতৃত্বে বা তাজউদ্দিন, সৈয়দ নজরুল সরকারের নেতৃত্বে, এখানে আবার সাইন নেতার নেতৃত্বে কি আবার মুজিব বাহিনী হয়, এটা কি আলাদা কোনো বাহিনী কিনা। কিন্তু একটা পর্যায়ে আইসা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে দুইটাই মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করবে এবং সবাই মুক্তিযুদ্ধ। এটার মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখি না। যদি কেউ আমার সাথে তর্ক করতে চায়, জীবিত কেউ থাকে করতে পারে। আমি মনে করি ভালো মন্দ যত কিছুই হোক, একটা কথা আমি মনে করি, জাসদ এক সময় যারা চলে গেছিল স্বাধীনতার পরে 72 সনে জাসদ ছাত্রলীগ বা জাসদ যারা করছিল, এদের মধ্যে অনেক কঠিন মুক্তিযোদ্ধা আছে, অনেক দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা আছে, যেটা মুজিববাদী ছাত্রলীগের পরবর্তী সময় ছিল না। কিন্তু জাসদ ভুল পলিটিক্স করতে গিয়ে আমার ধারণা তারা সাকসেসফুল হতে পারে না এবং নষ্ট হয়েছে। কিন্তু তাদের মধ্যে স্বাধীনতার আগে কিন্তু একটা জিনিস আপনাকে কল্পনা করতে হবে, বঙ্গবন্ধুকে দুই ভাবে দেখতে হবে, বাংলাদেশকে দুই ভাগে দেখতে হবে। একটা হলো 1947 থেকে 1971, 26শে মার্চ। এইখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল আনডাউটেডলি অ্যাবসলিউট লিডার অফ দি বেঙ্গলি নেশন। কোনো তর্ক নাই, বিতর্ক নাই, সব তারা লিডার, এবং তাদের তেমন কোনো ভুল ত্রুটি নাই। কিন্তু স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের যে সময়টা, তাজউদ্দিন আহমদের নেতৃত্বে, সৈয়দ নজরুলের নেতৃত্বে মুজিবনগর সরকার, এই মুক্তিযুদ্ধের সময় 9 মাস। কেন মুক্তিযুদ্ধ, কেন স্বাধীনতা সংগ্রাম? জমিটা আমার আগে থেকেই ছিল, সিএস রেকর্ডে আমি মালিক ছিলাম, RORS আমার নামেই ছিল, কিন্তু মাঠ পর্সা হয়ে গেছিল পাকিস্তানিদের, তারা দখল করছিল এসা। এই জমিটা মুক্ত করতে যখন গেছি 26শে মার্চ, তখন এটার নাম হয়েছে মুক্তির যুদ্ধ, আগেরটা স্বাধীনতা সংগ্রাম। এই মুক্তিযুদ্ধের 9 মাসের নেতার নাম হইল, মাঠটা মুক্ত করলো তাজউদ্দিন আহমদের নেতৃত্বে। যে মুজিব বাহিনীর যে মূল ব্যক্তি ছিলেন সিরাজুল আলম খানের সঙ্গে শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তাজউদ্দিন আহমদের হয়েছিল, আমার কথাটা কই। কিন্তু অপর গ্রুপ যেটা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ছিল, তারা শেষ দিন পর্যন্ত তাজউদ্দিন আহমদের কে সমর্থন করে না, তাজউদ্দিন আহমদের বিরোধিতা শেষ দিন পর্যন্ত। এই কথাটা আমি বলতে পারি। কথাটা কি বুঝতে পারছে? মুজিব বাহিনী চলাকালীন সময়ে শেখ ফজলুল হক মনি এবং সিরাজুল আলম খানের মধ্যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব বলেন, ফিলোসফিক্যাল একটা দ্বন্দ্ব, খুব সূক্ষ্ম দ্বন্দ্ব ওনাদের মধ্যে ছিল। কারণ সিরাজুল আলম খান ওয়াজ মোর প্রগ্রেসিভ এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে সাংঘাতিক আপুসীন ব্যক্তি ছিল। কিন্তু শেখ ফজলুল হক মনির গ্রুপ কিন্তু শেষ পর্যন্ত, এবং শেখ ফজলুল হক মনির ছাত্রলীগের যে গ্রুপটা ছিল সেটা শেষ পর্যন্ত কিন্তু
বাংলাদেশে যুদ্ধ করতে হবে, মুক্তিযুদ্ধ চাই বা যুদ্ধ চাই, এটা বলতো না। তাদের মধ্যে ডিফারেন্সটা ছিল এবং শেষ পর্যন্ত ছিল। সেই ডিফারেন্সের ফলশ্রুতি হইল সিরাজুল আলম খানের সঙ্গে তাজউদ্দিন আহমদ বা মুজিবনগর সরকারের রিলেশন হয়ে যাওয়ার পরেও আরেকটা অংশ মুজিব বাহিনীর জনাব ফজলুল হক মনির নেতৃত্বে যে অংশটা ছিল, এটা শেষ দিন পর্যন্ত তাজউদ্দিন আহমদের সঙ্গে তারা সম্পর্ক ভালো করতে পারে নাই এবং সবসময় তাজউদ্দিন আহমদকে ছোট করার চেষ্টা করছে তারা এবং তাকে সংকটাপন্ন অবস্থায় ফেলার চেষ্টা করছে। এই কথাটা আমি বলতে পারি এবং এটা শেষ দিন পর্যন্ত বললাম। এবং যার পরিণতি 1974 সনে তাজউদ্দিন আহমদের অর্থমন্ত্রী থেকে পদত্যাগ, এটা কিন্তু ওই পরিণতি। এবং সেদিন থেকেই আমি বিশেষ কিছু বলতে চাই না, তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর কাছে একটা ভুল বুঝাবুঝির শিকার হলেন পরবর্তী সময় ওই দ্বন্দ্বতে। চিত্ত সুতার কিন্তু প্র্যাকটিক্যালি কোনোদিন আওয়ামী লীগ করেনি। উনি 69 সনের আগে 70 সনের দিকে সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আগেই পরিচয় ছিল, কারণ উনি 54 সনে এমএলএ ছিলেন, 54 চিত্ত সুতার। অন্য দল থেকে, নট ফ্রম আওয়ামী লীগ, কারণ তখন তো হিন্দুদের আলাদা ইলেকশন হতো, হিন্দু মুসলমান। সেই চিত্ত সুতার বঙ্গবন্ধুর সাথে এত রিলেটেড হয়ে গেল, এইগুলা ভিতরে বই পড়লে বোঝা যায়। এবং এটাও সত্য যে চিত্ত সুতার ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত ছিল এবং অনেক কিছুর মধ্যে দেখা যায় আপনি পাইবেন যে ভবানীপুরে একটা বাড়ি, 6 তলা বাড়ি, যে বাড়িটাতে চিত্তরঞ্জন সুতার থাকতেন, সেই বাড়িটা কিন্তু মূলত তখনকার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ হবে করেই কিন্তু এই জায়গাটা কিনা হয়েছিল অথবা এই জায়গাটা দান করে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলো এখন আমি অ্যানালাইসিস করে বলতে পারি, কিন্তু আমার একবারে বাস্তব চোখে বলতে পারবো না। এই কারণে মুক্তিযুদ্ধের সময় তো আমি এই ধরনের নেতা ছিলাম না। বয়স আমার হয়েছে, আমার একটা সেক্টরে যুদ্ধ করছে হয়েছে, আমার একটা বুঝারও ক্ষমতা হয়েছে, কিন্তু আমি তো এটার সঙ্গে যুক্ত নই। আমার কথাটাকে 15ই আগস্টের পরে যেমন আমি যুক্ত, জোহরা তাজউদ্দিনকে কোথায় দেখছি, কি হয়েছে, এটা আমি যেমন বলতে পারি চোখে দেখে বাস্তবতায়। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি আমার বলতে হয়, চিত্তরঞ্জন সুতার বা ভবানীপুরের বাড়ি বা ওখানকার রর কর্মকাণ্ড, তাই এটা বলতে হবে আমার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। বাস্তবতায় আমি এত উঁচু ছিলাম না, আমার হাইট এত বেশি ছিল না যে আমরা মুজিব বাহিনী বা মুক্তি বাহিনী, তাজউদ্দিন আহমদ, সিরাজুল আলম খান, তাদের সমস্ত দ্বন্দ্বগুলা বুঝতে পারি। এইটা আমার বাস্তব চোখে আমার বলার মতো অবস্থা ছিল না। কথাটা খুব বোঝার জন্য এখন বললে আমাকে বিশ্লেষণ করে বলতে হবে। তবে আমি এটা জানি, হ্যাঁ, ভবানীপুরের যে বাড়ি ছিল, এই বাড়িতে মুজিব বাহিনীর 4 নেতা থাকতেন, সেখানে চিত্তরঞ্জন সুতার থাকতেন, ছিল। এবং এটা তো ওবিয়াস, আপনি যখন আমেরিকার সঙ্গে আপনি রিলেশন করতে চাইবেন, তখন সিআইএ আপনার উপরে ভর করবে। আপনি যখন ইন্ডিয়ার সঙ্গে পলিটিক্যাল রিলেশন রাখবেন, তখন আপনার উপরে ভর করবে। পাকিস্তানের সঙ্গে যখন আপনি রিলেশন রাখবেন, তখন আইএসআই আপনার উপরে ভর করবে। ইসরায়েলের সঙ্গে যখন আপনি রিলেশন রক্ষা করবেন, তখন মোসাদ আপনার উপরে ভর করবে। কাজে এটা খুবই স্বাভাবিক যে মুক্তিযুদ্ধে অফিসাররা অনেক বেশি রোল প্লে করছে। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, বাংলাদেশের যুদ্ধ যখন হবে, ফিল্ডে যারা যুদ্ধ করে তো করবে, কিন্তু ডিজিএফআই যারা আছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কাজে ওই এবং ইন্ডিয়ান সরকার দুইটাকে যারা আলাদা করে, আমার মনে হয় এটা খুব বেশি ইন্ডিয়ান সরকারের পলিসিটাই ছিল, আমার ধারণা, এখন আমি কিন্তু জানতাম না, ইন্ডিয়ান সরকারের পলিসিটাই ছিল বাংলাদেশের যুদ্ধ ডাইরেক্ট ফ্রন্ট হইতেছে হোক, ডাইরেক্ট যুদ্ধ হইতেছে চলুক, কিন্তু কোনো কারণে যদি গেরিলা যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে আদর্শিক যে যোদ্ধা লাগবে, সেই কারণে একটা ফ্রন্ট তৈরি করা দরকার। এটা আমার ধারণা ছিল। এখন
ইতিহাসে যদি ভিন্ন রকম প্রতিভাত হয় সেইটা আমার বলা বড় দুষ্কর। আমার মধ্যে ছিল যে একটা পলিটিক্যাল ফোর্স, কারণ মুজিব বাহিনীতে এসএসসি পাশের নিচে কাউকে নিত না, একটা লোকও যাইতে পারে না। উপরে এমএ পাস গেছে, ডক্টরেট গেছে, কিন্তু নিচে এসএসসি পাশের নিচে একটা লোকও মুজিব বাহিনীতে ছিল, একজনও না, আপনি দেখাইতে পারবেন। কিন্তু মুক্তিযোদ্ধা লুঙ্গি কাঁচা দিয়েই বেশি ছেলে পেলে গেছে, লুঙ্গি পরা ছেলে পেলে বেশি গেছে, সাধারণ পরিবারের ছেলেরা বেশি। এক নম্বর কথা হলো, আমি আদর্শগত কারণে আওয়ামী লীগ ছাড়ি নাই, আর বিএনপি তো আওয়ামী লীগ থেকে যায়নি। আওয়ামী লীগের যে আদর্শের কথা বলা হয়, যে ম্যানিফেস্টোটা তাজউদ্দিন আহমদ লিখছিলেন 1970 সনে, ওটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল। এই ম্যানিফেস্টো পড়লে এই আদর্শ থেকে মানুষ সরার তো কথা না। এই ম্যানিফেস্টো ক্লিয়ারলি লেখা ছিল মানবতা, সাম্য, গণতন্ত্র, সমাজতন্ত্র, গরিবের পেটের ভাত, পরনের কাপড়, অসাম্প্রদায়িক দেশ। আমি তো এই রাজনীতি করি, মানবতাবাদ। কাজে এইটা সাইডে আমি আইছি না, এটা সাইডে আসে না। এটা হলো মুক্তিযুদ্ধের আদর্শ। আওয়ামী লীগ যে আদর্শের কথা হাসিনারা বলে এটা মুক্তিযুদ্ধের আদর্শ, কিন্তু এটা তারা পালন করে না। আর আমি যেখানে যে অবস্থানে যে অবস্থায় থাকি, আমি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটাকে ধারণ করি, যেখানেই থাকি। যে অবস্থানটা আমার ভিন্ন হইতে পারে, কিন্তু আমি মুক্তিযুদ্ধের অবস্থানে আমি যে কথাগুলো বলি, এগুলো বিএনপির নেতারা শোনেন না, বেগম খালেদা যে তারেক রহমানরা শুনে না, তারা বুঝে না যে আমি কি কথাগুলো বলি। আমি তাদেরকে বলছি আমি মুক্তিযুদ্ধের বাইরে যাব না। এতে যদি আপনারা দল করতে দেন দিবেন, না হলে দিবেন না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বা মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে আমি যাব না। কি আদর্শ? গণতন্ত্র, সমাজতন্ত্র, অসাম্প্রদায়িক দেশ, মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানবতাবাদ। এর বাইরে অনেকগুলো আছে, এটার বাইরে আমি যাব না। মডার্ন ডেমোক্রেসি বলতে যা বোঝায়, এর বাইরে আমি যাব না। কিন্তু আমি আওয়ামী লীগে এই আদর্শের কারণ তো যাই নাই। আমি হাসিনার যে, এবং তার 91 সনে হাসিনা বিরোধী দল থাকতে 94 সনের পরে যখন সব এই দেশের লুটেরারা বুঝলো যে হাসিনা বোধহয় আগামীতে ক্ষমতায় আসবে, সেই সময় যে সব লুটেরারা আসতে শুরু করলো, এদের যে চেহারা দেখলাম, আমরা 3 দিনেও শেখ হাসিনার একবার দেখা পাইতাম না 29 নম্বর মিন্টু রোডে। কিন্তু ডাক্তার ইকবালরা ব্রিফকেস লয়ে আইলে পরে 7 তলা পর্যন্ত বিনা বাধায় উঠতে পারতো, এবং তাদেরকে দৌড়ায় নেওয়ার জন্য শেখ হাসিনার চাকররাই ছিল যথেষ্ট। এটা ক্লিয়ার কথা। তখন তো বড় বড় লুটেরারা আসতে শুরু করলো। আমি দেখলাম যে এই সব লুটেরাদের মধ্যে আমাদের মতো লোকজন খুব অপাঙ্ক্তেও, এখানে থাকা ঠিক হবে না। এবং আমি জানতাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং ধ্বংস অনিবার্য। আল্লাহর দোয়াই করে আমি বলছি, আমি এটা বুঝতাম শেখ হাসিনা ক্ষমতার এক পর্যায়ে গিয়ে এমন একটা, আপনি আমার সমস্ত বক্তব্যগুলো পড়েন, শেখ হাসিনা কোথায় থাকবে, কি করবে, এটার কোনো সীমা নাই, সীমানা নাই। এদেরকে খুঁজে পাওয়া যাবে না। উবায়দুল কাদেররা পৃথিবীতে কোন দেশে থাকবে খুঁজেও বের করা যাবে না। এই রাজাকারের বাচ্চা উবায়দুল কাদের, আমি আমার টকশোগুলো দেখেন না, তারা চলে যাবে। আমি সবসময় মনে হয়েছে যে এরোপ্লেনের ড্রাইভিং হুইল শেখ হাসিনার কাছে, এই এরোপ্লেনে চললে পরে অ্যাক্সিডেন্টও আসার কোনো পথ না। আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে ফজলুর রহমানই সত্য ছিল। ফজলুর রহমানের যে ইনটুইশন, তার যে ভবিষ্যৎ দ্রষ্টা, এটা আমি সত্যতা প্রমাণিত করি। আমি যে ভবিষ্যৎ দ্রষ্টা, আমি এটা প্রমাণিত করছি যে শেখ হাসিনার সাথে যারা থাকবে মৃত্যু তাদের অনিবার্য। সেই মৃত্যু দৈহিক না হলেও রাজনৈতিক মৃত্যু অবশ্যই হবে। যে কারণে শেখ হাসিনা একা যায় নাই, তার সমস্ত মন্ত্রিসভা গেছে, সমস্ত এমপিরা গেছে, সমস্ত নেতারা গেছে। কাজেই আমি যে কথাটা বলতে চাই, আদর্শের কারণে যাই নাই। আমি শেখ হাসিনার আচারে, আচরণে, স্বভাবের কারণে আমি দেখছি যে শেখ হাসিনার সাথে থাকা ঠিক হবে না। বলবেন তো শেখ হাসিনার দেখে আওয়ামী লীগ করতেন না, শেখ হাসিনার দেখে আমি আওয়ামী লীগ করতাম না। কিন্তু এমন একটা প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল
যেটা জুপিটার ভিত্তিক একটা দল হয়ে গেছিল, বৃহস্পতি কেন্দ্রিক। শেখ হাসিনা যাকে আলোকিত করতো সেই আলোকিত হইতো, যাকে অন্ধকারে রাখতে চাইতো সেই অন্ধকারে থাকতো। আমাকে কোনোদিন সে আলোকিত করবে না, আমি কোনো অবদান রাখতে পারতাম না, কাজে আসসালাম আলাইকুম ওই বিএনপিতে গেলাম না। আমি স্বতন্ত্র ইলেকশন করলাম, এবং ওই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফেল করে, আমি বড় গলায় বলি 96 সনে তারা হাজার হাজার ভোটে পরাজিত করে আমি এমপি হয়েছিলাম টেলিভিশন মার্কা নিয়ে, আমাকে পাস দেয় নাই। তারপরেও 96, 97, 98 বৈশা ছিলাম। 99 সনে প্রথম দেখলাম বৈশা থাকলে আর হবে না, কাদের সিদ্দিকী বাইরে আসলো। সেই কাদের সিদ্দিকী বীরুত্তমকে নিয়ে আমরা দুইজনে মিললে, অনেকে বলে এটা কাদের সিদ্দিকীর দল, না, কাদের সিদ্দিকী ছিল ওই দলের ফুল, আর ফজলুর রহমান ছিল ফুলের গন্ধ। কুচুরি পানা ফুল দেখতে অনেক সুন্দর, গন্ধ নয় বলে কেউ এইটাকে শুকতে যায় না। আমি যেদিন কৃষক শ্রমিক জনতা লীগ ছাড়ছে, সেদিন কৃষক শ্রমিক জনতা লীগ শুকায় গেছে, এটার গন্ধ আর কেউ নেয় না। কাদের সিদ্দিকী নিয়ে একটা তৃতীয় শক্তি করলাম, একটা বীরুত্তম, কিন্তু পরে বোঝা গেল বীরুত্তম কমান্ডে চলে, ওয়ার্ডারে চলে, ডিসিশনে চলে না। কমান্ডে ওয়ার্ডারে যুদ্ধ হইতে পারে, রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে ডিসিশন মানতে হবে, কাদের সিদ্দিকী ডিসিশন মানে না কোনোদিন। এই কারণে দলটা হয় নাই। 7 বছর ছিলাম আমি জেনারেল সেক্রেটারি, কাদের সিদ্দিকী সাব প্রেসিডেন্ট। তারপরে যে বিএনপিতে গেছি, সেই কথাটা খুব ক্লিয়ারলি বলি। বিএনপিতে গেছি আমি একবারে পরিষ্কারভাবে বলি, আমি বেগম খালেদা জিয়ার দেখা গেছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে অন্য আর ছোট দল করা ঠিক হবে না। কাদের সিদ্দিকীর সাথে কৃষক শ্রমিক জনতা লীগ করে আমার শিক্ষা হয়েছে, আচ্ছা একটা বড় দলে যাই, আমার যদি চরিত্র আদর্শ ঠিক থাকে, বড় দলে গেলে মানুষ পাইলে ওইখানে আমি নিঃশ্বাস নিয়ে পলিটিক্স করতে পারবো, বেশি মানুষের মধ্যে মানুষকে বুঝতে পারবো। আজকে আমি বিএনপি করি বলে এখনো বাইশে আছি, নাহলে আমি তো নিজে একটা দল করতাম কতটা বাসা থাকতাম না। তারপর আমি বলি বিএনপি রাজনৈতিকভাবে ভুল করলে আমি কিন্তু এখন পট করে বলে ফেলি, আপনারা এটা করতেছেন, আপনারা এটা করতেছেন না। একটা দলে 100 মানুষ থাকলে দলের আদর্শ কিন্তু 100% মানুষ সবাই মানে তা না, কিন্তু যে দলের সঙ্গে 50% মিলবে এই দলের সাথে থাকলেই চলে। আপনার মতভেদ যত কথাই বলুক, জামাতে ইসলামের মধ্যে মতভেদ আছে। আমি বিএনপি করে, বিএনপি একটা প্ল্যাটফর্মের মতো। বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, রাজাকার হিসাবে আছে, ডাইনপন্থী আছে, বামপন্থী আছে, মাদ্রাসার ছাত্র আছে, কমিউনিস্টরা আছে, ছাত্র ইউনিয়ন করতো, কমিউনিস্ট ভাইরাও আছে। বিএনপি সবাইকে জায়গা দেয়, এটা একটা প্ল্যাটফর্মের মতো। আমি সেই প্ল্যাটফর্মে আছি, আমার কাজ আমি করি, আরেকজনের কাজ আরেকজন করে। বেগম খালেদা জিয়া যখন নির্দিষ্টভাবে রাজনীতির ব্যাপারে, বা তারেক রহমান যখন দেশের রাজনীতির ব্যাপারে কথা বলে ডিসিশন নিয়ে, সেই কথা শুনি। কথাগুলো বুঝতে একটু কঠিন হবে, কিন্তু এটাই কথা। খালেদা জিয়ার একাডেমিক কেরিয়ার অত উচ্চ না, অত বেশি না, ডাবল MA পাস না, একাডেমিক কেরিয়ার কম, কিন্তু তার একটা মাতৃরূপ আছে, একটা ভগ্নীরূপ আছে। মাতৃরূপটা হলো সে সবাইকে আদর করে, আর রাজনৈতিক রূপটা হলো সবাই সম্মান বুঝে, কেউ কেউ অপমান করে না। একটা কথা সবার কথা শুনে এবং কথার একটা উত্তর দেয়া দেয় এবং সবাইকে সম্মান করে। খালেদা জিয়া সবাইকে সম্মান করে, কাউকে ডাইরেক্টলি অপমান করে না। আর সমস্ত জিনিসেই গণতান্ত্রিক রাজনীতিতে নাম হলো অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ। আন্দোলনের রাজনীতিতে, বিপ্লবী রাজনীতি হলো স্ট্রাগল অ্যান্ড ফাইট। খালেদা জিয়ার স্ট্রাগল অ্যান্ড ফাইটও আছে, এর সাথে সাথে কোনোদিন আপোষ করে নাই। আবার দলের ভিতরে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ, এই গুণটাও তার মধ্যে আছে। আচ্ছা সবাই লইয়া 10 জন মানুষ আসছে, একজনকে দিতে হবে, অন্য 9 জনকে সে ভালো করিয়া সে করে বুঝাইতে পারে, এই তোরা বাদ দে, ওরে আমি দিলাম। একটা জিনিস, উনি দলের ভিতরে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করে চলে, আর সত্যের পক্ষে উনি স্ট্রাগল অ্যান্ড ফাইট করে। এত যে অসুস্থ হয়েছে, এত কিছু হয়েছে, জেলখানায় গেছে, উনি কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই, এরশাদের কাছে মাথা নত করে নাই। এই গুণগুলো আমার ভালো লাগে।
আমি আপনাকে বলি, বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধ সমর্থন করছে বা সব পরিবারের সবাই সমর্থন করছে, এটা কিন্তু ঠিক না। বাংলাদেশে 70 সনে পূর্ব পাকিস্তানের যে ইলেকশনটা হইল 7ই ডিসেম্বর, যে নির্বাচনে সারা পাকিস্তানে আওয়ামী লীগ মেজরিটি হল। বাংলাদেশে 162টা পার্লামেন্ট সিটের মধ্যে 160টা সিট পাইল। সেই ইলেকশনেও 2টা সিট গেল আওয়ামী লীগের বাইরে। একটা হইল নান্দাইলের নুরুল আমিন, আর একটা হলো ত্রিদীপ রায় অফ পার্বত্য চট্টগ্রাম। আর সব সিট বাংলাদেশে আওয়ামী লীগ পাইল। কিন্তু ভোটের রেশিওতে দেখা যায় আওয়ামী লীগ 69% ভোট পাইল, 31% ভোট কিন্তু আওয়ামী লীগের বাইরে। সে 31% ভোটের মধ্যে জামাতে ইসলাম, মুসলিম লীগ, নেজামে ইসলাম, পিডিবি, মেইনলি এই 4টা দল ছিল, যাদের ভোটের সংখ্যা ছিল 26%। এই 26% মানুষ সবাই বলে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধ করছি, না, এটা ঠিক না। একটা পোর্শন মানুষ এরা পাকিস্তানের পক্ষে ছিল, মেইনলি যারা মুসলিম লীগ করত। জামাত তো ছিলই, আলবদর রাজাকার সৃষ্টি করে কি করছে এটা সবাই জানে। আমি গতকালকে আমার বক্তব্যে বলছি, আজকে জামাতের যে অবস্থানেই থাক, 71-এ তাদের ঘৃণ্য অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে। কিন্তু মুসলিম লীগের যে ভূমিকাটা ছিল রাজাকার সৃষ্টি করে, সেই মুসলিম লীগ পরিবারের ছেলের নাম হল হুমায়ুন রশিদ চৌধুরী। তার বাবার নাম আব্দুর রশিদ চৌধুরী, তার মায়ের নাম সিরাজুন্নেসা চৌধুরী। সিরাজুন্নেসা, আমি খুব সুস্পষ্টভাবে বলতে, সিলেটের সব মানুষ জানে, আইয়ুব খানের আমলে যে মহিলা এমএনএ হইতো নমিনেশন, সেই মহিলা এমএনএ 2বার হয়েছে সিরাজুন্নেসা চৌধুরী। এবং সিরাজুন্নেসা চৌধুরী আইয়ুব খানের খুব প্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন, অন্য আমি কিছুই বলবো না। এবং তার আমন্ত্রণে কিন্তু আইয়ুব খান 2বার সুনামগঞ্জের দুর্গাপাশার মতো একটা গ্রামে গেছে, পানির মধ্যে গিয়া ওখানে রয়েছে, স্বীকার করছে। কাজেই তারা মুসলিম লীগ পরিবারের, নির্দিষ্ট মুসলিম লীগ পরিবারের ছেলে, এবং মুসলিম লীগ থেকে সুবিধাভোগী পরিবারের ছেলে। এবং সেই সুবিধা থেকেই জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, আমি এটা পার্লামেন্টে বলছি 86 সনে, আজকেও বলতেছি, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, জনাব কয়সর রশিদ চৌধুরী, এই 2 ভাই ফরেন মিনিস্ট্রিতে চাকরি পায় পাকিস্তানে। এবং তাদের অন্তরে কোনোদিন মুসলিম লীগকে ভুলে নেই, বাহিরে যতই আবরণ তারা দেখ, আমি জানতাম। এবং তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আমি বক্তৃতা করছি যে রং বেরঙ্গের মানুষ তারা। আরও অনেক কথা বলছি পার্লামেন্টে আমার বক্তৃতা তুললে। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিলে বক্তৃতায় আমি হুমায়ুন রশিদ চৌধুরীকে বলছি মুসলিম লীগের ছেলেরা, মুসলিম লীগের এরা কি করতো। কাজেই মুসলিম লীগ যাদের চিন্তায় চেতনায় আছে, তারা সবসময় মুক্তিযুদ্ধকে, তাজউদ্দিন আহমদকে ছোট করতে চাবে বা মুজিবনগর সরকারকে ছোট করতে চাবে, এটাই স্বাভাবিক। এবং আমার ধারণা জনাব হুমায়ুন রশিদ চৌধুরী এরশাদ চিনছিল ভালোই, পরে এরশাদ কিন্তু তাকে পররাষ্ট্রমন্ত্রী থেকে বাদ দিয়েছিল, খুব জঘন্যভাবে তাকে বাদ দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা লাভে হোক লুবে হোক, যে কোনো কারণেই হোক, সমস্ত সিলেট বিভাগের আওয়ামী লীগারদের বিরোধিতার মুখে হুমায়ুন রশিদ চৌধুরীকে আওয়ামী লীগে নিলেন এবং স্পিকার করলেন, মানিকে রতন চিনে, এর বাইরেরটার আমি কব না। তো শেখ হাসিনা তাকে নিছেন। এই কারণে হুমায়ুন রশিদ চৌধুরীর স্বভাবের খুব পরিবর্তন হয়েছে, চেতনার খুব পরিবর্তন হয়েছে। যেমন আমি একটা কথা বলি, আমি যেখানে যখন যাই, আমি কিন্তু মুক্তিযুদ্ধ থেকে সরব না। একটু আগে আপনার কথাটা বলে গেছি, হুমায়ুন রশিদ চৌধুরীরা যে দলই করুক, ওই যে লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, মুখ মে বিড়ি হাত মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান, ওই যে ভোট দিয়া সিলেটিরা অতে আইছিল, বাংলাদেশে আইছিল, কথাটা কি আপনি বুঝছেন? ওই হুমায়ুন রশিদ চৌধুরীদের মুসলিম লীগ পরিবারের লোকেরা এটা কোনোদিন তাদের অন্তরে পাকিস্তান থেকে যাবে, এবং সেই পাকিস্তানি চিন্তা থেকে এই ধরনের একটা অসত্য তথ্য প্রকাশ করছে বলেই আমার ধারণা। মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য তাজউদ্দিন আহমদের মতো মুক্তিযুদ্ধের প্রধান নেতা বলছি, কিন্তু
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম হলো তাজউদ্দিন আহমদ। তাকে ছোট করার জন্য এবং মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এই ধরনের ষড়যন্ত্রমূলক কথা মুসলিম লীগ পরিবারের, রাজাকার পরিবারের ছেলে হুমায়ুন রশিদ চৌধুরীরা বলছে, এবং এইটা বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, তাজউদ্দিন আহমদের বিরুদ্ধে। আপনি কি মুক্তিযুদ্ধ চান? মুক্তিযুদ্ধের আদর্শ চান? আপনি তো মুক্তিযুদ্ধ দেখেন না, পড়াশোনা করে দেখছেন, ইতিহাসে দেখছেন, আর আমি দুইটা চোখ দিয়ে দেখছি। পরামর্শ হলো, আমার চোখ কেন অন্ধ হয় না, আমার বিবেক কেন বন্ধ হয় না? অনেক কঠিন। আমি চাই আমার চোখ অন্ধ হয়ে যাক, আমার বিবেক বন্ধ হয়ে যাক। অনেক কঠিন জায়গায় পড়ছেন, কিন্তু অনেক কঠিন জায়গায় পড়ছেন। এখানে জানি না কোত্থেকে কি আসবে, সেই অমৃতের সন্তানরা কখন আসবে আমি জানি না। তবে আমি কালকেও বলছি, আজকেও বলি, মুক্তিযুদ্ধের আদর্শটা বাংলাদেশে থাইকা যাবে। শক্তিটা কি হবে আমি জানি না, কারণ শক্তিটা গত 15 বছরে শেখ হাসিনা ধ্বংস করে হয়ে গেছে। মুক্তিযুদ্ধের কথা বইলা মানুষের কাছে মুক্তিযুদ্ধটা অপ্রিয় হয়ে গেছে। হাসিনার মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা বলে হাসিনার সরকার মুক্তিযুদ্ধকে অপ্রিয় করছে, মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানদেরকে অপ্রিয় করছে। কথাগুলা খুব বোঝা, মুক্তিযুদ্ধের অন্যান্য জিনিসগুলাকে অপ্রিয় করে তুলছে। এখন কি হবে আমি জানি না, তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ফিলোসফিটা থাইকে যাবে। সেই অমৃতের সন্তানেরা কখন আসবে আমি জানি না। আমার বয়স হয়েছে, আমার বয়স 77 বছর। আমি কথাটা বললাম, খুব কঠিন কথাটা বললাম। তবে একটা জিনিস আমি বুঝি, আমি এর সঙ্গে কোনো আপোষ করব না, মুক্তিযুদ্ধের সঙ্গে আমি কোনো আপোষ করব না, মুক্তিযুদ্ধকে বদলা দিয়ে আমি কোনো আপোষ করব না। আবারও কথাটা বলে গেলাম। তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি ছোটবেলায় একটা কবিতা, এটাকে কবিতা বললেই কি ঠিক হবে কিনা ছড়া বলবো, তবে বলি। এদেশের তরুণেরা এগুলো পড়ে না এখন, আমার খুব ভালো লাগে এই পড়াগুলো। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ না খেয়ে আসা। এই দিনটা সামনে আসতেছে, এর জন্য প্রস্তুত হও বাংলার যুবক এবং ছাত্র যুবকেরা এবং তরুণেরা।